গ্রামের রাস্তা এখন পুরোপুরি ফাঁকা। সেই ফাঁকা রাস্তাতেই বুলেটের গতিতে নিজের মার্সিডিজ বেঞ্চটা হাঁকিয়ে নিয়ে যাচ্ছে সাফওয়ান। শাফিন বসে আছে ভাইয়ের পাশের সিটে চুপচাপ। ওর মাথায় ঘুরছে একটু আগের সাফওয়ান আর রাফসান ভাইয়ের ভেতরকার আক্রমণাত্মক সংলাপগুলো। সাফওয়ান ভাইয়া রুমি আপুকে বিয়ে করতে যাচ্ছে শুনতেই রাফসান ভড়কে যায় অনেক। সাফওয়ানের এই ভয়ঙ্কর জীবনের সাথে রুমি আপুকে না জড়ানোর জন্য মিনতি করে ও, নইলে সাফওয়ানকে খুঁজতে থাকা লোকজনদের জানিয়ে দেবে যে সাফওয়ান ঠিক কোথায় আছে। কিন্তু রাফসানের কথায় তাচ্ছিলের হাসি হেসে কল কেটে দেয় সাফওয়ান। সাফওয়ান ভাইয়া যে রুমি আপুকে বিয়ে করতে যাচ্ছে এটা ভেবে ওর ভালো লাগছে অনেক। ফাইনালি গুলুমুলু রুমি আপুকে নিজেদের কাছে স্থায়ীভাবে রেখে দিতে পারবে। কিন্তু রাফসান ভাইয়ের কথাগুলো শাফিনকে ভাবাচ্ছে অনেক। সাফওয়ান ভাইয়া কি করছে? ওকে সিঙ্গাপুরের লোকজনই বা খুঁজছে কেন? কি এমন কাজ করতো ভাইয়া সিঙ্গাপুরে? কয়েকবার মনে হলো ভাইয়াকে জিজ্ঞেস করবে, কিন্তু সাফওয়ানের ইস্পাত কঠিন মুখটার দিকে তাকিয়ে আর সাহস হলো না কিছু জিজ্ঞেস করার। চুপচাপ রাস্তার দিকে তাকিয়ে রইল ও। নিজের বিছানায় চোখ মুখ শক্ত করে বসে আছে রুমাইশা। চোখ থেকে মাঝে মাঝে ফোটে ফোটে পানি গড়িয়ে পড়ছে। শাড়ি পরেনি ও। ওকে জোর জবরদস্তি করো আয়শাবল জুলেখা কেউই শাড়ি পরাতে পারেনি। আগে যে পোশাক পরেছিল তাই পরে আছে ও এখন। বিছানার চাদরটা দুই হাতে খামচে ধরে রেখেছে গায়ের জোরে। অনড় হয়ে আছে একদম। আয়শা আর জুলেখা দুজন ওর দুদিকে বসে আছেন। জুবাইর একটু দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে আছে ওর সোজাসুজি। চোখ দুইটা লাল হয়ে ফুলে আছে ওর। বাম পাশের চোয়ালটা আয়েশার হাতের চর খেতে খেতে যেন ফুলে গেছে। চরের দাগগুলো স্পষ্ট হয়ে আছে মুখের উপর। শামসুল বাইরে থেকে আয়েশার উদ্দেশ্যে বলেন, ইমাম সাহেব রওনা দিয়েছে, পৌঁছে যাবে খানিক পর। হেঁটে আসছে তাই সময় লাগবে একটু। ইমাম সাহেবও চলে আসছে। তুই শাড়ি পরিসনি বলে কি তোর বিয়ে আটকে থাকবে? কখনোই না, বিয়ে তোর আজকেই হবে। তুই মরলেও তোর বিয়ে হবে। কত সাহস তোর! নিজের বাবা মায়ের কথা না ভেবে তুই কোথাকার কোন জঙ্গলির কথা ভাবিস? বিয়ে না করে তুই আজ কোথায় যাস আমিও দেখব। আমার প্রাণ থাকতে আমি সাফওয়ান ছাড়া আর কাউকে বিয়ে করব না। আর তোমার ওই অসভ্য বেয়াদব জুবায়েরকে তো কোনোভাবেই না। এই বাড়ি থেকে কিছু বের হলে আমার লাশ বের হবে। জেনে রাখো তুমি, আমি বেঁচে থাকতে তুমি আমার বিয়ে কিভাবে দাও আমিও দেখব। আমাকে জোর করলে আত্মহত্যা করব, আমি রাস্তায় গিয়ে গাড়ির নিচে পড়ব, তবুও একে বিয়ে করব না। শুনে রাখো তুমি। মেয়ের কথায় আয়শা কিছুক্ষণ শক্ত দৃষ্টিতে তাকিয়ে থেকে ঠাস করে একটা চড় মারলেন ওর বাম গালে। দক্ষ হাতে গাড়ির স্টিয়ারিং ঘোরাচ্ছে সাফওয়ান। চোখ মুখ ওর ভয়ানক রকমের শক্ত। শাফিন মাঝে মাঝে ভাইয়ের দিকে আর চোখে তাকিয়ে দেখছে। ভাইয়ের মুখভঙ্গি হঠাৎ হঠাৎ করে যেন চেঞ্জ হচ্ছে, কিন্তু অভিব্যক্তিগুলো মোটো ভালোর দিকে যাচ্ছে না, উল্টো খারাপের দিকে যাচ্ছে। খানিক পর এক হাতে স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে নিজের মাস্ক আর গগলস পরে নিল ও। রুমিদের বাড়ির প্রায় কাছাকাছি চলে এসেছে ওরা। আরও কিছু দূর যেতেই একজন হুজুরকে হেঁটে যেতে দেখলো রাস্তায়। হুজুরকে ক্রস করে ব্রেক কষলো সাফওয়ান। এত রাতে এমন দামি গাড়িকে নিজের সামনে দাঁড়াতে দেখে ভড়কে গেলেন লোকটা। সাফওয়ান জানালার কাছ নামি হুজুরের দিকে দেখল। এরকম কালো পোশাক, চোখমুখ ঢাকা, বিশাল দেহি সাফওয়ানকে দেখে হুজুর ভয় পেলেন অনেক। বড় বড় চোখ করে তাকিয়ে রইলেন তিনি সাফওয়ানের দিকে। সাফওয়ান হুজুরকে ভয় পেতে দেখে জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছেন চাচা? হুজুর প্রথমে কোনো কথাই বলল না, ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল শুধু। হুজুরের নীরবতা দেখে সাফওয়ান আবার চাচা বলে ডাক দিল। লোকটার হুঁশ ফিরল যেন। আমতা আমতা করে বলেন, শামসুল, কাদেরের বাড়িতে যাচ্ছিলাম। উঠে আসুন, আমরাও যাচ্ছি বিয়েতে। বিয়ের কথা শুনে হুজুর বিশ্বাস করলেন ওদের। মুখে ওনার আলতো হাসি ফুটে উঠল। সাফওয়ান শাফিনকে ইশারা করলে শাফিন গাড়ির দরজা খুলে নেমে দাঁড়ালো। তারপর হুজুরকে সাফওয়ানের পাশের সিটে বসতে দিল। হুজুর উঠে বসলে দরজাটা বন্ধ করে দিয়ে নিজে গিয়ে বসলো পেছনের সিটে। শাফিন উঠলে সাফওয়ান আবার ড্রাইভিং শুরু করলো। হুজুর একবার পেছনে ফিরে শাফিনের দিকে তাকালেন, তারপর আবার সাফওয়ানের দিকে তাকিয়ে হাসি মুখে জিজ্ঞেস করলেন, আপনারা কোন পক্ষ, ছেলে পক্ষ না মেয়ে পক্ষ? আমরা ছেলে পক্ষ। হুজুর মনে মনে অনেক খুশি হলেন। ছেলে পক্ষ তো বেশ বড় ঘরেই মনে হচ্ছে, তাহলে তো আজ বেশ ভালো একটা অ্যামাউন্ট ইনকাম হবে ওনার। হুজুরের খুশিটা চোখে মুখে ফুটে উঠল।
নিজের সিট থেকে একটুখানি সাফনের দিকে সরে এসে বসলেন তিনি। তারপর আগের মতোই মুখে হাসি এনে জিজ্ঞেস করলেন, আপনি জামাইয়ের কি হন? সাফন সামনের দিকে দৃষ্টি রেখেই উত্তর করল, আমি জামাই। হুজুর থতমত খেল। হাসি হাসি মুখটা হুট করেই নিভে গেল। অপ্রতিভ হয়ে অবিশ্বাস্য চোখে একবার পেছনে বসা শাফিনের দিকে তাকালেন তিনি। হুজুরের চেহারার অবস্থা দেখে শাফিন মুখ টিপে হাসল। হুজুর আবার সাফনের দিকে একবার তাকালেন। এমন দানব আকার কেউ একজন রুমির মতো পাসপোর্ট মেয়ের জামাই হবে ভেবেই তাজ্জব বনে গেলেন তিনি। হুজুরের এমন হতভম্ব চেহারা খেয়াল করে সাফন বলল, চিন্তা করবেন না, আপনাকে খুশি করে দেয়া হবে। শুধু মুখ বন্ধ রাখবেন। আপনি এখন আমার শ্বশুর মশাইকে একটা কল করে বলুন গেট খুলে রেডি থাকতে। পাত্র নিজেই ফোন না দিয়ে তাকে দিয়ে ফোন দেওয়াচ্ছে দেখে বেজার হলেন ইমাম সাহেব। পাঞ্জাবির পকেট থেকে ফোনটা বের করে কল দিলেন শামসুলের কাছে। শামসুল কল রিসিভ করলে হুজুর বলে উঠলেন, ভাইজান গেট খোলেন, গাড়ি করে আসছি, তাড়াতাড়ি। বলে শামসুলকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে কল কেটে দিলেন। শামসুল ভাবনে পড়ে গেলেন। খানিক আগেই তো বলল যে হেঁটে আসছে, এখন আবার বলছে যে গাড়িতে আসছে। গাড়ি পেল কই? ভাবনার চিন্তা বাদ দিয়ে বাড়ি থেকে আয়েশার উদ্দেশ্যে উচ্চ স্বরে বললেন যে ইমাম সাহেব পৌঁছে গেছেন প্রায়। আয়েশা রুমাইশার পাশে বসেছিলেন, অন্য পাশে জুলেখা বসেছিলেন এতক্ষণ। ইমামের আসার কথা শুনে তিনি রুমের পাশ থেকে উঠে গিয়ে জুবাইরকে বসতে দিলেন। আয়েশা ও উঠে দাঁড়ালেন। তারপর দেওয়ালের কাছে গিয়ে জুলেখার পাশে দাঁড়ালেন। জুবাইর একবার চোরা চোখে রুমাইশার কান্নারত চেহারার দিকে তাকিয়ে ওর হাতটা ধরতে গেল। হাতে স্পর্শ করা মাত্রই রুমাইশা এক ঝটকায় ওর হাত সরিয়ে দিয়ে গর্জে উঠে পড়ল, মোটেই আমাকে ছোবেন না আপনি। আমাকে বিয়ে করার কথা মাথা থেকে ঝেড়ে ফেলুন, এখনো সময় আছে। নইলে আমার সাফওয়ান যদি একবার জানতে পারে তাহলে আপনি আমাকে ছোঁয়ার চেষ্টা করেছেন, তাহলে আপনাকে মেরে মাটিতে পুঁতে ফেলতে ওর 2 মিনিটও লাগবে না। সাবধান হয়ে যান। সে জঙ্গলি জানলে পারতে তো। তোর ফোন তো তুই আর ফেরত পাবিই না। বিয়ের পরপরই তোর পাসপোর্ট ভিসার ব্যবস্থা করা হবে। আর একবার ইতালি চলে গেলে এই জীবনে আর সাফানের মুখ তুই দেখতে পাবি না। জোবাইরের সাথে তোর থাকা লাগবে সারাটা জীবন। আর পালাবি তুই বিয়ের পরে, সেটাও হবে না। শিকল দিয়ে বেঁধে রাখতে বলবো তোকে। মানুষের সাথে ওনার বিয়ে দিচ্ছি, তাতে ওনার হচ্ছে না, ওনার জানোয়ার লাগবে, বেয়াদব কোথাকার। তোমার মতো মা যেন আর কারণ না হয়। আমি নাকি তোমার কত আদরের মেয়ে, আর সেই আদরের মেয়ের সাথে তুমি এইরকম করছো। যেদিন আমাকে চিরতরে হারিয়ে ফেলবা সেদিন বুঝবা তুমি। সেদিন আমাকে জোর করে বিয়ে দেওয়ার মূল্য দিবা তুমি। এই জুবাইর যদি আমাকে ছোঁয় তবে আমি ওকে খুন করে ফেলবো, বলে দিলাম। আয়েশা দাঁতের দাঁত চেপে আবারও সাপটের চর মারলেন রুমির গালে। ফুপিয়ে কেঁদে উঠল ও। শামসুল বাইরে দাঁড়িয়েছিলেন রাস্তার দিকে তাকিয়ে। সেই মুহূর্তে রাস্তার উপর থেকে বাড়ির দিকে একটা কালো গাড়িকে মোড় ঘুরতে দেখলেন তিনি। ঝাপসা আলোয় চোখ কুঁচকে বোঝার চেষ্টা করলেন সেটা কার গাড়ি। কয়েক সেকেন্ডের ভেতরেই গাড়িটাকে চিনে ফেললেন তিনি। আর চেনা মাত্রই গলা শুকিয়ে গেল তার। চোখের পলক পড়ল না যেন আর। সাফন এত রাতে এখানে কেন? ওকে কি কেউ জানিয়ে দিল রুমির বিয়ের ব্যাপারে? জানালেও বা কে জানাবে? রুমির কাছে তো ফোনে। তাহলে কে জানালো? সাফনের গাড়িটা এগিয়ে এসে গেটের কাছে হর্ন দিতেই যন্ত্রের মতো গিয়ে গেটটা খুলে দিল শামসুল। সাফন গাড়ি নিয়ে ভিতরে ঢুকলো। গাড়িটা একপাশে পার্ক করে দরজা খুলে বের হলো সাফন। তারপরই পেছন থেকে সাফি নেমে এসে হুজুরের পাশের দরজা খুলে দিলে হুজুর নামলো। সাফন ধীর পায়ে হেঁটে শামসুলের সামনে গিয়ে দাঁড়ালেন। নিজে থেকে হাফ ফিট উঁচু সাফনের দিকে মুখ উঁচু করে তাকালেন তিনি। একবার ঢোক গিলেন শব্দ করে। সাফন শামসুলের দিকে তাকিয়ে কড়া গলেই পড়ল, আমাকে না জানিয়ে আমারই হবু বউকে অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দিতে চাইছেন? বিষয়টা আমি মোটেও ভালো চোখে দেখছি না মামা। শামসুল সাফনের থেকে চোখ নামিয়ে নিলেন। অনুশোচনা হচ্ছে ওনার। স্ত্রীর সন্তানের কথায় মেয়েটাকে জোর জবরদস্তি করে বিয়ে দিতে রাজি হয়েছেন তিনি। দুটোনায় পড়ে স্রোতের সাথে তাল মেলানোর সিদ্ধান্তই নিয়েছিলেন তিনি, কিন্তু মন সায় দিচ্ছিল না তার। আর এখন সাফন চলে আসে, পরিস্থিতি বেকায়দাও হয়ে গেছে আরও। শামসুলকে এইভাবে চুপ থাকতে দেখে সাফন আবারও বলে উঠল, রিমু কোথায়?
শামসুল মুখ দিয়ে কোনো কথা বললেন না, বাইরে থেকে শুধু রুমির দিকে হাত দিয়ে ইশারা করে দেখিয়ে দিলেন। সাফওয়ান, শাফিন আর ইমাম সাহেবকে ইশারায় আসতে বলে নিজেও ভিতরে চলে গেল। রুমেশার গা ঘেঁষে বসে আছে জুবাইর, বারবার রুমির দিকে তাকাচ্ছে ও। একবার শুধু বিয়েটা হয়ে যাক, এই মেয়েকে কি করে টাইট করতে হয় তা ওর জানা আছে। এমনিতে রাত অর্ধেকের বেশি শেষ হয়ে গেছে, আর অল্প কয়েক ঘন্টা বাকি আছে। ওই সন্ধ্যের দেহটা উপভোগ না করা পর্যন্ত ওর মাথা ঠান্ডা হবে না। কিন্তু এ যেভাবে চিৎকার চেঁচামেচি করছে, রুমের ভেতর তো উদ্ধার করে ফেলবেও। জুবাইর মনে মনে হাসলো, বেঁধে ফেলবে ওর হাত মুখ পা সব, তারপর ইচ্ছে মতো উপভোগ করবে ও। রুমেশা চিৎকার, নাড়াচাড়া, ছোড়াছুড়ি কিছুই করতে পারবে না। উফ, ভাবতেই ওর গায়ের ভেতর শিরশির করছে। রুমেশা নাক টানছে থেকে থেকে, ফুপিয়ে উঠছে মাঝে মাঝে, মায়ের দিকে করুণ দৃষ্টিতে তাকাচ্ছে মাঝে মাঝে, যেন মায়ের ওর ওপর একটিবারের জন্য একটু যদি দয়া হয় আর এই বিয়েটা থামিয়ে দেয়। কিন্তু আয়েশার চোখে মুখের কোনো পরিবর্তন নেই, আগের মতোই কর্কশ মুখশ্রী নিয়ে দাঁড়িয়ে আছেন তিনি। বাইরে কতগুলো পায়ের শব্দ শুনে আয়েশা বুঝে গেলেন ইমাম সাহেব এসে গেছে। পায়ের শব্দ রুমাইশাও শুনল, মায়ের দিকে অসহায় চোখে তাকে উচ্চস্বরে কেঁদে উঠল ও। এইবার বিছানা থেকে উঠে দৌড়ে গিয়ে মায়ের পায়ের কাছে বসে পড়ল, তারপর কান্নারত অবস্থাতেই মিনমিন করল, আমার এমন সর্বনাশ করো না মা, আমাকে বিয়ে দিও না। তুমি ওই লুচ্চার সাথে মা, দয়া করো, আমি মরে যাব সাফওয়ানকে ছাড়া। মা, দয়া করো, আমাকে আমাকে বিয়ে দিও না ওর সাথে মা গো। কান্নাকাটি বাদ দিয়ে শান্ত হয়ে বস। সাফওয়ানের নাম ওর মুখে নেবে না তুই। বিয়ে তোর জুবাইরেরই করা লাগবে, যে কোনো মূল্যে, নাইলে তোর কপালে দুঃখ আছে। ঠিক এমন সময় দরজার কাছ থেকে গমগমে একটা কণ্ঠস্বর এসে পুরো রুমের ভেতর ছড়িয়ে পড়ল। দুঃখ তো আপনার কপালে আছে মামি। দরজা ঠেলে ভেতরে ঢুকতে ঢুকতে বলে উঠল সাফওয়ান। আয়শা চমকে তাকালেন সেদিকে। মাথা ছাড়া আপাতমস্তক কালো পোশাকে আবৃত সাফওয়ান যেন তার একটা কথা দিয়ে পুরো রুমের পরিবেশটাই বরফ শীতল করে ফেল। এমন দানবাকার কাউকে এই ঘরে ভেতর দেখে জুবাইর ভরকে গেল। বিছানা থেকে তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো ও। আয়শা সাফওয়ানকে চিনতে পারা মাত্রই দেওয়াল ছেড়ে দৌড়তে পেয়ে রুমাইশার খাটের পেছনের দিকে গিয়ে দাঁড়িয়ে পড়ল। বোনকে এইভাবে ভয় পেয়ে সরে যেতে দেখি জুলেখাও তাড়াতাড়ি বোনের কাছে গিয়ে দাঁড়ালেন। জুবাইয়ের খালার এমন ভীত সন্ত্রস্ত চেহারা দেখে অপ্রস্তুত হয়ে গেল, বুঝে উঠতে পারল না কি হচ্ছে। এমন অসহায় একটা মুহূর্তে দিশাহারা রুমাইশা সাফনের হঠাৎ আগমনে যেন প্রাণ ফিরে পেল। মেঝে থেকে উঠে দৌড়ে গিয়ে হাউমাউ করে জড়িয়ে ধরল ও সাফওয়ানকে। সাফনের বক্ষ পাঁজরে নিম্নাংশে গিয়ে ঠেকল ওর মাথাটা। শরীরের সমস্ত শক্তিতে সাফনকে জড়িয়ে ধরেছে ও, যেন ছেড়ে দিলেই জীবনের শেষ অবলম্বনটা হারিয়ে ফেলবে ও। সাফনও রুমাইশাকে নিজের সাথে মিশিয়ে নিল একেবারে। রুমাইশা ফুপিয়ে উঠে পড়ল, আল্লাহ আমার দোয়া কবুল করেছে, আপনি এসেছেন, আমাকে নিয়ে যান এখান থেকে। এরা আমার সাথে অমানুষের মতো আচরণ করছে, আমাকে এই অসভ্যটার সাথে বিয়ে দিতে চাইছে ওরা। আমি বাঁচবো না আপনাকে ছাড়া, নিয়ে যান আপনি আমাকে এখান থেকে, নিয়ে যান। সাফন রুমাইশার মুখটা উঠিয়ে চোখ থেকে পানি মুছিয়ে দিতে দিতে নরম গলায় বলল, কান্না থামা, আমি এসে গেছি। এখন কারো বাপের ক্ষমতা নেই তোর গায়ে একটা ফুলের টোকা দেয়ার। তোর গায়ে করা প্রতিটা আঘাত পাই টু পাই হিসাব নেব আমি। চোখের পানি মোছা শেষ হলে রুমাইশার বাম গালের চোখ পড়ল সাফনের। গালটা লাল হয়ে আছে, কয়েকটা আঙ্গুলের দাগ স্পষ্ট ফুটে আছে গালে। হঠাৎ করে টান দিয়ে নিচের চোখের গগজটা খুলে ফেল সাফন। ফুপাতে থাকা রুমাইশার বাম গালটা খুব মন দিয়ে পর্যবেক্ষণ করলো ও কিছুক্ষণ, আর তারপরে আয়েশার দিকে তাকালো। আয়েশা সাফনের এমন ধ্বংসাত্মক দৃষ্টি দেখে জমে গেলেন একেবারে। আয়েশার পাশে থাকা জুলেখা আর বিছানার অন্য প্রান্তে দাঁড়ানো জুবাইর সাফনের ধূসর সবুজ রঙা জলজলে চোখ দুইটা দেখেই স্থির হয়ে গেলেন। সাফন আয়েশার চোখের দিকে দৃষ্টি রেখে মুখের মাস্ক খুলে রুমাইশার বাম গালে চুম খেলো। একটা বারের জন্য আয়েশার দিক থেকে চোখ ফেরালেন না ও। সন্ধ্যা থেকে এই পর্যন্ত বারংবার অত্যাচারিত হওয়া বাম গালে সাফনের এমন ভালোবাসার পরশ পেয়ে কান্না করে উঠল রুমাইশা।
সাফন রুমেশের হাতটা ধরে আয়েশার দিকে একবার কঠিন দৃষ্টিতে মাস্কটা মুখে দিয়ে চোখে গগলসটা লাগিয়ে বাইরে বেরিয়ে গেল। শামসুল এতক্ষণ সোফাতেই বসেছিলেন। তার দুই পাশে শাফিন আর ইমাম সাহেব বসা। শাফিন মাঝে মাঝে মামার সাথে টুকটাক কথা বলছে। সাফান রুমেশের হাত ধরে নিয়ে এসে বসে পড়ল শামসুলের বিপরীত পাশের ছোপায়। তারপর শামসুলকে উদ্দেশ্য করে কড়া গলায় বলল, মামা, আপনি কি করতে যাচ্ছিলেন সে সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? খোঁজ খবর না নিয়ে না জেনে রিমুকে আপনি ওই জুবায়ের নামক অসভ্যটার হাতে তুলে দিতে চেয়েছিলেন। এই আপনার কৃতিত্বের পরিচয়। তার উপর রিমু আমার বাগদত্তা। হাউ ক্যান ইউ ডু সাচ এ রিডিকুলাস থিং? হাউ ক্যান ইউ জাস্ট ইম্যাজিন ডুইং ইট? হাউ? আপনি জানেন জুবায়ের সম্পর্কে কিছু? ধারণা আছে আপনার ওর সম্পর্কে কিছু? আপনি জানেন ও বারে গিয়ে মদ খেয়ে পতিতাদের কোলে গিয়ে শুয়ে থাকে রোজ রাতে? জানেন আপনি এইরকম চারিত্রিক পতন ঘটা কারোর সাথে আপনি কিভাবে আপনার মেয়ের লাইফ জুড়ে দেওয়ার চিন্তা করেন, যেখানে সে অন্য কারো বাগদত্তা? ইটস আ শেম, টোটাল শেম। রুমেশা অভিমানী দৃষ্টিতে তাকিয়ে আছে বাবার দিকে। শামসুল নিচের দিকে তাকিয়ে আছেন। মেয়ের চোখে চোখ পড়ার ভয়ে মাথা তুলছেন না তিনি। দোটানায় পড়ে খুব বড় ধরনের ভুল করেছেন তিনি। স্ত্রী সন্তানের ম্যানিপুলেশনে পড়ে তিনি পিতার দায়িত্ব পালনে অবহেলা করেছেন অনেক। জুবাইর চরিত্রহীন জানার পরও মেয়ের বিয়ে দিতে রাজি হয়েছেন, এরকমটা তো তিনি চাননি। রুমেশার বলা প্রতিটা কথা এখনও তার কানে বাজছে। রুমেশার সেই আকুতি ভরা চিৎকারগুলো মনে পড়লেই বুকটা ওনার কেঁপে উঠছে। সাফন আসেতেই উনি যেন স্বস্তি ফিরে পেয়েছেন। শামসুলের এমন নীরবতাতে সাফন নিজের কঠিন গলাটা যথাসম্ভব নরম করে বলল, বিয়ের কাজ শুরু করার অনুমতি দিন মামা, আর বাকিদের ডাকুন। এই ঝামেলা আমি আজকেই শেষ করে দিতে চাই। আমার হবু স্ত্রীকে আমারই অগোচরে অন্য কারোর সাথে জোর করে বিয়ে দেওয়ার মূল্য বুঝিয়ে দেব আমি সবাইকে। দ্রুত ডাকুন সবাইকে। শামসুল ইমাম সাহেবকে বিয়ে পড়ানোর প্রস্তুতি নিতেই ইশারা দিয়ে রুমেশের রুমের দিকে এগুলেন আয়েশা সহ বাকিদের ডাকতে। ইমাম সাহেব চুপসে গেছেন। শক্ত সামর্থ্য শামসুলকে এই দানবাকার ছেলেটার সামনে মিয়ে যেতে দেখে তার বুঝতে বাকি রইল না যে এ খুব কঠিন জিনিস। তিনি রেজিস্ট্রি খাতাটা বের করতে লাগলেন। শামসুল বাকিদের ডেকে ফিরে এসে আবার নিজের জায়গায় বসলেন। ওনার পেছন পেছন আয়েশা এলেন। শামসুলের পেছনে গিয়ে দাঁড়ালেন তিনি। জুলেখা এলে সাফন রুমেশের পাশে বসা জুলেখাকে বসতে ইশারা করলেন। জুলেখা যন্ত্রের মতো বসে পড়লেন রুমেশের পাশে। জুবাইর এদের থেকে দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে রইল সোফার পাশে। ইমাম সাহেব সাফনের থেকে সাফনের পুরো নাম আর বাবার নাম নিলেন। তারপর শামসুলের থেকে রুমেশার পুরো নাম আর শামসুলের পুরো নাম নিলেন। এরপর শামসুলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন দেনমোহর কত হবে। সাফন এপাশ থেকে কমকমে কণ্ঠে বলে উঠল, গহনা সহ 50 লাখ। এই মুহূর্তে আমার কাছে 5.5 লাখ আছে দেওয়ার মতো। বাকিটা বউ নিয়ে বাসায় ফিরে পরিশোধ করব। ইমাম সাহেব চোখ বড় বড় করে একবার সাফনের দিকে তাকালেন, পরক্ষণেই শামসুলের দিকে আরও একবার তাকালেন। পাশে বসে থাকা জুলেখার চিবুক নেমে গেল। সোফার উপর প্রান্তে দাঁড়ানো জুবাইর অবিশ্বাস্য চোখে দেখতে লাগলো সাফনকে। এ আবার কোথাকার কোন হরিদাস ভাবতে লাগলো ও। বাকি তথ্যাদি লিখে ইমাম সাহেব জিজ্ঞেস করলেন, সাক্ষী কারা হবেন? কারোর উত্তর দেওয়ার আগেই সাফন ইমাম সাহেবের উদ্দেশ্যে বলে উঠল, আমার পক্ষে সাক্ষী দেবেন আপনি আর আমার ভাই, আর রিমুর পক্ষ থেকে দেবে জুলেখা খালা আর জুবায়ের। বলে জুবাইরের দিকে একবার তাকালো ও। সাফনের মুখে নিজের নাম শুনে জুলেখা কেঁপে উঠলেন। জুবাইর মনে মনে খেপে গেল ভীষণ। যেখানে ওর বিয়ে করার কথা ছিল সেখানে ও এখন মেয়ে পক্ষ থেকে সাক্ষী দিবে। ওর ক্ষমতা থাকলে এখনই এই ছেলেকে 2-4 ঘা বসিয়ে দিত ও। কিন্তু ওর ওই চোখ জোড়ার কথা মনে করে আর আয়েশা খালার চুপ হয়ে যাওয়া দেখে আর কোনো সাহস হলো না ওর। চুপচাপ যা হচ্ছে দেখে যেতে থাকলো। ইমাম সাহেব এবার উঠে এসে রুমেশার বিপরীতে রাখা সোফায় বসলেন। তারপর বিয়ে পড়ানো শুরু করলেন। হাজিরান মজলিসে 50 লক্ষ টাকা দেনমোহরে নগদ বাকি। যশোর জেলার সদর থানার হৈবতপুর নিবাসী ইশতিয়াক আহমেদের বড় ছেলে সাফওয়ান আহমেদের সহিত তোমার বিবাহ দেওয়া হচ্ছে। তুমি কবুল থাকলে বলো,
আলহামদুলিল্লাহ কবুল। উস্কো খুস্কো চুলে মুখে চরের দাগ নিয়ে নেতানো একটা সালোয়ার কামিজ পরিহিতা রুমাইশা তার সন্ধ্যা রাত থেকে কান্না করে ফোলা চোখ নিয়ে এখন কবুল বলে কারোর বৈধ সম্পত্তি হতে চলেছে। এই মুহূর্তে পুরোটাই ওর কাছে স্বপ্ন মনে হলো যেন। চারপাশটা কেমন যেন নতুন লাগলো সম্পূর্ণ। হৃদযন্ত্রটা সাধারণের তুলনায় দ্রুত ধড়স ধড়স করছে, কান মাথা গরম হতে শুরু করেছে, পা দুইটা কেঁপে উঠছে মাঝে মাঝে। দুই হাত দিয়ে নিজের কামিজের হাঁটুর উপরে থাকা অংশটা খামচি দিয়ে ধরে রাখলো ও। চোখ দুইটা কেমন যেন নিস্তেজ হয়ে আসছে, মনে হচ্ছে এখনই জ্ঞান হারিয়ে ফেলবে ও। রুমাইশার গায়ের সাথে লেপ্টে বসা সাফন প্রিয়তমার এমন অস্থিরতা টের পেতেই নিজের হাতটা দিয়ে রুমাইশার হাতের উপর রাখলো। সাফনের এমন ভরসা ছোঁয়া পেয়ে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে গেল রুমাইশা। ইমাম সাহেব আরও একবার বলেন, বলো মা, আলহামদুলিল্লাহ কবুল। রুমাইশা সবার অগোছে বড় করে নিঃশ্বাস নিল, তারপর মৃদু স্বরে বলল, আলহামদুলিল্লাহ কবুল। রুমেশার মুখে কবুল শুনে সাফন শামসুল দুজনের চোখ বন্ধ করে স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন, সম্পূর্ণ দুজনের অগোচরে। পরপরও আবারও দুবার কবুল পড়ল রুমেশা, আর তারপরই দু চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল ওর কোলের উপর। এটা আনন্দ অশ্রু নাকি পরিজনকে ছেড়ে যাবার কান্না সেটা বুঝলো না রুমেশা নিজেও। ইমাম সাহেব রেজিস্ট্রি পেপারটা এগিয়ে দিলেন ওর দিকে স্বাক্ষর করার জন্য। স্বাক্ষর করা হয়ে গেলে ইমাম সাহেব এবার সাফনের দিকে ফিরে একইভাবে জিজ্ঞেস করলেন। ইমাম সাহেবের জিজ্ঞেস করা শেষ হতে না হতেই সাফন কবুল বলে দিল 3 বারই। ইমাম সাহেব হাসলেন মনে মনে। ছেলেগুলো বরাবরই এরকমই হয়, কবুল বলতে দেরি করে না একটুও। কবুল বলেই সাফন নিজের পকেট থেকে গাঢ় নীল রঙা একটা বক্স বের করলো, তারপর বাম হাত দিয়ে সেটা রুমেশার ডান হাতটা নিজের হাতের মুঠো নিয়ে বক্স থেকে বের করা সুনোফ্লেক ডিজাইনের ডায়মন্ড রিংটা পরিয়ে দিল ওর ডান হাতের অনামিকাতে। রুমেশা চৌকিতে একবার মুখ তুলে তাকালো সাফনের দিকে, সাফনও সেই মুহূর্তে তাকালো তার পেয়সীর দিকে। দুজনে চোখাচোখি হতেই রুমেশা চোখ ফিরিয়ে নিল। এই মুহূর্ত থেকে ও সাফনের কাগজে কলমে লিখে নেওয়া সম্পত্তি, যার একচ্ছত্র আধিপতি সাফন নিজেই। হঠাৎ করেই নিজের ভেতর অদ্ভুত এক শক্তিশালী সত্তাকে অনুভব করল রুমেশা। কেউ আর চাইলেও ওর একটা পশমও স্পর্শ করতে পারবে না। তার সাফন, তার স্বামী তার সামনে পাহাড়ের মতো ঢাল হয়ে দাঁড়িয়ে যাবে সর্বদাই। আংটি পর্ণ হয়ে গেলে ইমাম সাহেব বললেন, সাক্ষীরা এসে সই করুন এবার। জুবাইর আর জুলেখা এসে রুমেশার পক্ষ থেকে স্বাক্ষর করলো, আর ইমাম সাহেব আর সাফনের পক্ষ থেকে স্বাক্ষর করলো। স্বাক্ষর শেষে ইমাম সাহেব মোনাজাত ধরতে বলেন। নীরবে সৃষ্টিকর্তার দরবারে মোনাজাত ধরলেন সবাই। পুরো বাড়িতে যেন হঠাৎ করেই অদ্ভুত রকমের একটা শান্তি শান্তি আবহাওয়া নেমে এলো। চারিদিক নীরব হয়ে একটা শীতল পরিবেশের সৃষ্টি হলো। মোনাজাত শেষ করে সাফন শাফিমের হাতে ইমাম সাহেবের জন্য টাকা দিয়ে ইশারা করলো তাকে গেটে এগিয়ে দিয়ে আসার জন্য। শাফিম ইমাম সাহেবকে নিয়ে মেন ডোর পার হয়ে বাইরে যেতেই সাফন এক টান দিয়ে নিজের মাস্ক আর গগলস খুলে ফেলল। আর মাস্ক খুলতেই ওর ইস্পাত কঠিন মুখটা সবার দৃষ্টিগোচর হলো। এই অদ্ভুত দর্শনের অস্বাভাবিক সৌন্দর্যের অধিকারী সুপুরুষটাকে দেখে জুলেখা বেশ অবাকই হলেন। তখন তিনি দূর থেকে ভালোভাবে খেয়াল করেনি, এখন কাছ থেকে দেখে তিনি হতভম্ব হয়ে গেলেন। সাফন রুমেশার দিকে একবার দৃষ্টি দিয়ে তারপর জুবাইরের দিকে তির্যক চোখে তাকালো, এরপর বজ্র কণ্ঠে বলে উঠল, শামসুল মামা আর জুলেখা খালা, আপনারা দুজন নিজেদের রুমে যান। বাইরে যাই হয়ে যাক না কেন, কেউ বের হবেন না। আয়েশা মামি আর জুবাইরের সাথে আমার কিছু হিসাব নিকাশ বাকি আছে। শামসুলের বুক কেঁপে উঠল। চৌকিতে একবার পেছনে দাঁড়িয়ে থাকা আয়েশার দিকে দেখলেন তিনি। আয়েশার মুখটা পাংশু হয়ে আছে, অসহায়ত্ব ফুটে আছে ওর চোখে মুখে। শামসুল আবার সাফনের দিকে একবার তাকালো। শামসুলের দৃঢ় বিশ্বাস, সাফন জুবাইরের সাথে যাই করুক আয়েশাকে কিচ্ছু করবে না। সাফনের দিকে আরও একবার বিশ্বাসী দৃষ্টিতে শামসুল উঠলেন সোফা থেকে। স্বামীকে উঠে যেতে দেখে আয়েশা ভয় পেলেন অনেক। এখন উনি কি করবেন? শামসুলকে উঠে যেতে দেখে জুলেখাও কয়েকবার জুবাইরের দিকে তাকিয়ে ইতস্তত করে
উঠলেন সোফা থেকে। তারপর রুমে গিয়ে দুজনে দরজা দিয়ে দিলেন। ওনারা চোখের আড়াল হতেই সাফন ধাম করে বসা থেকে দাঁড়িয়ে গেল। ক্রোধান্বিত চোখে তাকিয়ে ধীরে ধীরে জুবাইয়ের দিকে এগোলো সাফন। সাফনকে এভাবে আগাতে দেখে জুবাইয়ের ঠাই দাঁড়িয়ে গেছে। ভয়ে ওর পা সরছে না। জুবাইয়ের গা কাঁপা শুরু হলো ওর নিজের অজান্তে। ঢোক গেল একটা বড় করে। সাফনের ওই জলজলে চোখ দুইটা থেকে চাইলেই যেন চোখ ফেরাতে পারছে না ও। কিসের এক আতঙ্ক গ্রাস করে ফেলেছে যেন ওকে। কিছুটা দূরে দাঁড়ানো আয়েশা ভীত সন্ত্রস্ত চাহনি নিয়ে সাফনের গতিবিধি নজর রাখছে আর চোখে। জুলেখা ঘরের ভেতর থেকে দরজায় কান পেতে আছে। যদি কোনো অঘটন ঘটে সাফন তার জন্য। বোনের থেকে শোনা সাফনের কীর্তিকলাপের বিবরণের পর থেকেই ওনার গায়ে কাটা দিয়ে উঠছে। আর এখন খোদ শিকারী তারই ছেলে। মনে মনে সৃষ্টিকর্তার কাছে আর্জি জানাচ্ছেন যেন ছেলেটার কোনো বড়সড় ক্ষতি না হয়ে যায়। সাফন জুবাইয়ের ঠিক সামনে গিয়ে শীতল দৃষ্টি দিল ওর চোখে। আর পর মুহূর্তেই চোয়াল শক্ত করে নিজের শরীরের সর্বশক্তি দিয়ে জুবাইয়ের নাক আর ঠোঁটের কোণ বরাবর ঘুষি মারল একটা। সাফনের ইস্পাত কঠিন হাতের ঘুষিটা সত্যি সত্যি জুবাইয়ের কাছে লোহার হাতুড়ির বাড়ির মতো লাগলো। ছিটকে গিয়ে পেছনের দেওয়ালের সাথে মাথায় বাড়ি খেল ও। নাক দিয়ে গলগল করে রক্ত বের হতে শুরু করেছে ওর। ঠোঁট ফেটে গেছে এক পাশ থেকে। চারিদিকে অন্ধকার দেখছে ও। জীবনে কখনো এরকম আঘাতও কারোর কাছ থেকে পেয়েছে কিনা মনে পড়ছে না ওর। আজ সাফনের এক ঘুষি খেয়ে মাথার ভেতর ভন ভন করে ঘুরছে ওর। জুবাইয়ের নাক মুখ দিয়ে গলগলিয়ে রক্ত আসতে দেখে ভরকে গেলেন আয়েশা। আতঙ্কে হতবাক হয়ে একবার তাকালেন তিনি সাফনের দিকে। সাফন এখনও তার শকুনি দৃষ্টি দিয়ে জুবাইয়ের দিকে তাকিয়ে আছে। ওর স্বাভাবিক হওয়ার অপেক্ষায়। জুবাই নিজেকে একটু ধাতস্থ করে নিতেই সাফন তড়িৎ গতিতে ওর কাছে গিয়ে ওর শার্টের গলা ধরে উঁচু করলো ওকে। আর এরপরই এক হাত দিয়ে জুবাইয়ের গলা ধরেই শূন্য তুলে ধরল। মেঝে থেকে 2 ইঞ্চি উপরে সাফনের এক হাতের মুঠির ভেতর শুধুমাত্র গলার অবলম্বনে ঝুলে রইল জুবাইয়ের। সাফনের পেশিবহুল হাতের চাপে জুবাইয়ের ছটফট করতে শুরু করলো। চোখ মুখ উল্টে যেতে শুরু করলো ওর। জিহ্বা বেরিয়ে আসার উপক্রম হলো। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে ক্রমে। নাকের রক্ত, মুখের লালা সব এক হয়ে পড়তে লাগলো ওর মুখ পেয়ে। কিন্তু সেসব দিকে কোনো ভ্রুক্ষেপ নেই সাফনের। ও দাঁতের দাঁত চেপে জুবাইয়ের ওই ফুলে ওঠা বাচ্চার আকুতিপূর্ণ মুখটা ভীষণ উপভোগ করছে। এক পৈশাচিক আনন্দ ওর শরীরে আলোড়ন সৃষ্টি করেছে। জুবাইর কয়েকবার হাত দিয়ে সাফনের হাতখানাকে গলা থেকে সরানোর চেষ্টা করলো, কিন্তু পুরোপুরি ব্যর্থ হলো ও। আয়শা জুবাইরের এমন অবস্থা দেখে উচ্চস্বরে কেঁদে উঠে রুমাইশার দিকে তাকালেন। একবার সাহায্য পাবার আশায় হতভম্ব রুমাইশা তাদের উঠে গিয়ে সাফনকে পেছন থেকে জড়িয়ে ধরে মিনতি করে বলল, ছেড়ে দিন ওকে, নইলে মরে যাবে ও। ছেড়ে দিন প্লিজ, ওর কিছু হয়ে গেলে আপনি বিপদে পড়ে যাবেন। ছেড়ে দিন ওকে। আয়েশা সমানে কেঁদে যাচ্ছে। জুলেখা বাইরে এসে হুটুপুটি শুনে ভয় পেয়ে গেলেন, কিন্তু দরজা খোলার সাহস করলেন না। কান পেতে রইলেন আর চোখ বুজে উপরওয়ালার কাছে প্রার্থনা করতে থাকলেন যেন কোনো অঘটন না ঘটে। রমেশের বলার পরও সাফন চাল না জুবাইকে। আরও কিছুক্ষণ ওভাবে মাটি থেকে উঁচু করে রাখলো ওকে, আর তারপরে ধর্ম করে ছেড়ে দিল। শব্দ করে মেঝেতে আশ্রে পড়ল জুবাইর। ছাড় পেয়ে নিজের গলায় হাত দিয়ে হাঁসফাঁস করতে লাগলো ও। মৃত্যুর কাছাকাছি গিয়েও যেন ফিরে আসলো ও। আয়েশা অবিশ্বাস্য চোখে সাফনের কঠিন মুখশ্রীর দিকে তাকিয়ে রইলেন। ভীত সন্ত্রস্ত হয়ে সামনে থাকা সোফার উপরের অংশ ধরে দিয়ে খামচে ধরে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছেন তিনি। সাফন সেইখানে স্থির হয়ে দাঁড়ানো অবস্থাতেই মাথা ঘুরিয়ে আয়েশার দিকে তাকালো। আয়েশা ফুপিয়ে কাঁদতে শুরু করলেন। রুমেশের পেছন থেকে জড়িয়ে ধরে আছে সাফনকে, যেন সাফন মায়ের দিকে ভুলো না আগায়। সাফন সত্যি আগালো না। ওইখানে দাঁড়িয়ে আয়েশার উদ্দেশ্যে বজ্র কঠিন কণ্ঠে বলে উঠল, আপনাকে বলেছিলাম আমার বাগদত্তার চোয়ালে যেন আমি আর কোনো আঘাতের চিহ্ন না দেখি। এরপরও আপনি ওর গায়ে হাত তুলেছেন কেন? জবাব দিন এই মুহূর্তে। আয়েশা কোনো কথা বললেন না। ফ্যাল করে তাকিয়ে থেকে চোখের পানি ফেললেন শুধু। আয়েশার নীরবতাই সাফন দাঁত মুখ খিচিয়ে বলল, রিমুকে বলা আপনার প্রতিটা কথা শুনেছি আমি, আর এই কুকুরটার বলা প্রতিটা কথাও। কে কি বলেছে সব শুনেছি আমি।
আপনি যদি রিমুর মা না হতেন তাহলে এই মুহূর্তে আপনার জিভ টেনে ছিঁড়ে ফেলতাম আমি। হ্যাঁ, ওর মানুষে হবে না, জানোয়ার লাগবে। মানুষরূপী জানোয়ারের সাথে আপনার যদি ওর বিয়ে দিতে আপত্তি না হয়, তাহলে আমি জানোয়ারের সাথে বিয়ে দিতে আপনার এত কিসের আপত্তি? আজ থেকে রিমু আমার স্ত্রী। আপনাদের সাথে ওর সম্পর্ক নষ্ট হোক সেটা আমি কখনোই চাইব না। তবে আমি বেঁচে থাকাকালীন রিমু যতদিন এই বাড়িতে এসে থাকবে, ততদিন আপনি ওকে যদি সামান্য কোনো আঘাতও করেন, হোক সেটা ফিজিক্যাল অর মেন্টাল, আমি আপনাকে সেদিন আর ছেড়ে দেব না। মাইন্ড ইট। চুপ করুন আপনি, পায়ে ধরি আপনার, থামুন এইবার। বিয়ে তো হয়েই গেছে, কোনো ঝামেলা নেই। আর আর কিছু করবেন না আপনি, প্লিজ। সাফন আশার দিকে তখনও জল শক্ত করে তাকিয়ে রইল। আশা চোখ নামিয়ে ফেলেন। সাফনের ওই অগ্নি চক্ষুতে তাকিয়ে থাকতে পারলেন না তিনি। চোখ দুইটা বন্ধ করে কিছুক্ষণ নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করল সাফন, কিন্তু পারল না। রুমেশের হাত দুইটা ধীরে ধীরে নিজের থেকে ছাড়িয়ে নিল ও। আর তারপরে রুমেশকে কিছু বুঝে ওঠার আগেই বিদ্যুৎ গতিতে গিয়ে ফুলের বসা জুবাইয়ের গলা ধরে পেছন দিকে ঘুরিয়ে হ্যাঁচকা টানে নিজের কাছে টেনে আনলো সাফন। তারপর ওর গলা চেপে ধরে চিবিয়ে চিবিয়ে বলল, খুব আদর করার ইচ্ছা না তোর? রিমুকে আদর করে আমার এক্সিস্টেন্স ভুলিয়ে দিবি তুই? খুব শখ না অন্যের বউকে আদর করার? তোর শখ আজ আমি মিটিয়ে দেব চিরতরে। বলে জুবাইরের ডান হাতটা হ্যাঁচকা টেনে পেছন দিকে নিয়ে মুছড়ে দিল সাফন। কলার বোন খট করে শব্দ হয়ে উঠল ওর। আকাশ বাতাস কাঁপিয়ে চিৎকার দিয়ে উঠল জুবাইর। রুমেশা দ্রুত গিয়ে সাফনের পেছন থেকে জড়িয়ে ধরল আবার। ওর কালো স্যুটের বোতামের স্থানটা দুই হাত মুঠি করে সরিয়ে নিয়ে আসতে চাইল জুবাইর থেকে। ছেড়ে দিন ওকে প্লিজ, মরে যাবে ও। ওর মা আছে এইখানে, ছেড়ে দিন প্লিজ। খালা ছেলের কিছু হলে খালা বাঁচবে না। ছেড়ে দিন ওকে, দয়া করে ছেড়ে দিন। এদিকে ছেলের চিৎকার শুনে জুলেখা আর থাকতে পারলেন না। দ্রুত পায়ে দরজার লক খুলে দৌড়ে বাইরে এলেন। এপাশ থেকে শামসুলও বাইরে বেরিয়ে এলেন। ছেলের এমন অবস্থা দেখে জুলেখা উচ্চস্বরে কেঁদে উঠলেন। সাফনের উদ্দেশ্যে মিনতি করে বলেন, ছেড়ে দাও আমার ছেলেকে। ও আর কখনো রুমিকে কিচ্ছু বলবে না। ও আর কখনো রুমের দিকে ফিরেও তাকাবে না। যত দ্রুত সম্ভব ইতালি চলে যাবে ও। ছেড়ে দাও আমার ছেলেকে তুমি। কিন্তু কারোর কথাই সাফনের কোনো ভ্রুক্ষেপ হলো না। ও এইবারও জুবাইরের হাতটা হ্যাঁচকা টান দিয়ে পেছন দিকে এনে আবারও মুছে ধুলো। কুকিয়ে উঠল জুনাইর। শামসুল তাড়াতাড়ি এগিয়ে এসে সাফনের হাত থেকে জুবাইরকে ছাড়ানোর চেষ্টা করলেন। মিনতির সুরেই বললেন, সাফওয়ান বাবা, ছেড়ে দে ওকে, হাত ভেঙে যাবে ওর। ওকে ছেড়ে দে। ও দরকার হলে তোর কাছে মাফ চাইবে, তারপরেও ছেড়ে দে তুই ওকে। মামা, আপনার ধারণাই নেই এই কুকুরটা আমার রিমুকে কি কি বলেছে। ওর নোংরা কথা বলার শখ আমি মিটিয়ে দেব একদম। শামসুল রুমেশের দিকে অসহায় দৃষ্টিতে একবার তাকিয়ে সাফনকে থামাতে ইশারা করলো, কিন্তু সাফন যে রুমেশের কথাও শুনছে না। শামসুল সাফনের হাত থেকে জুবাইরের হাতের কবজি ছাড়ানোর চেষ্টা করেই বলে উঠলেন, ওর ভুল হয়ে গেছে সাফওয়ান, ছেড়ে দে তুই ওকে। ও আর করবে না এমন, ছেড়ে দে তা। ওর ভালো মন্দ একটা কিছু হয়ে গেলে পুলিশি মামলায় পড়তে হবে, ছেড়ে দে ওকে। সাফন জুবাইরের হাতটা ওই অবস্থাতেই আবার নিজের দিকে টেনে নিল। তারপর ওর কানে কাছে মুখ নিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, আজ যদি আমার স্ত্রী আমাকে বাধা না দিত, তবে তোর হাত ছিঁড়ে আমি তোর গলায় দিয়ে নামিয়ে দিতাম। বেঁচে গেলি এবারের মতো। কিন্তু জুবাইরকে ছেড়ে দিল না সাফন। ডান হাতটা ছেড়ে এবার ওর বাম হাতটা শক্ত করে ধরে পিস মোড়া করে আবারও জোরে মুছে ধরল। আর সাথে সাথেই বাম পাশের হাতের কলার কোণে খট করে শব্দ হল ওর। জুবাইর এবার আগের চাইতেও জোরে চিৎকার করে উঠল। ঘর কেঁপে উঠল যেন সেই চিৎকারে। জুলেখা হাওমা করে এসে সাফনের পায়ের কাছে বসে পড়ল। বাবা, ছেড়ে দাও আমার ছেলেকে। ও আর কিচ্ছু করবে না আজকের পর থেকে। কোনো বাজে কাজ করবে না। রুমির কথা মাথাতেও আনবে না কোনোদিন। ছেড়ে দাও গো বাবা। বাড়ি থেকে তখন শাফিন প্রবেশ করলো মেন ডোর দিয়ে। এখানে এমন অবস্থা দেখে চোখ কপালে উঠল ওর। জুলেখার আকুতি মিনতিতে সাফন ছেড়ে দিল এবার জুবাইরকে। আর তারপর সোফার পেছনে দাঁড়ানো ভয়ে পাংশুটু হয়ে যাও আয়েশের দিকে আরও একবার তীর্যক দৃষ্টিতে তাকালো। সাফন জুবাইরকে ছাড়তেই জুবাইর অতিরিক্ত যন্ত্রণায় জ্ঞান হারিয়ে ফেল। জুলেখা হামা করে কেঁদে উঠলেন। শামসুল তাড়াতাড়ি গিয়ে ধরল জুবাইরকে। আশাও হুড়মুড়ি আসলেন জুবাইরের কাছে। রুমাসের দিকে ঘুরে দাঁড়িয়ে শামসুলের উদ্দেশ্যে গমগমে কণ্ঠে বলল, হাত কলার বোন থেকে খুলে গেছে, হাসপাতালে নিয়ে ট্রিটমেন্ট দিলেই ঠিক হয়ে যাবে। মরা কান্না জুড়ে দেওয়ার মতো কিছু হয়নি।
আর 15-20 মিনিট পরেই জ্ঞান ফিরে আসবে। মেরে ফেলেনি ওকে, আফসোস। রুমেশা সাফনের দিকে অসহায় চোখে তাকালো একবার। চোখের ভাষায় বুঝলো যে আপনার এরকম করাটা মোটেও ঠিক হয়নি। আর তার প্রতি উত্তরে সাফন তির্যক চোখে মাথা নাড়িয়ে বোঝালো যে সে এখন ওর বিবাহিত স্ত্রী, তাই কাউকে পরোয়া করার মতো কোনো ইস্যু আর বাকি নেই। সাফন সোফার কাছে ফিরে এসে নিজের মাস্কার গগলস পরে নিল। তারপর শাফিনের দিকে তাকিয়ে ওকে ভেতরে আসতে বলল। শাফিন এগিয়ে এসে সাফনের পাশে দাঁড়ালো। শামসুল আর জুলেখা জুবাইরকে ধরাধরি করে নিয়ে গেলেন গেস্ট রুমে। বিছানায় নিয়ে শুয়ে দিলেন ওকে। রাত প্রায় 2টার কাছাকাছি। সকাল হতে দেরি নেই বেশি। ভোরেই জুবাইরকে নিয়ে হাসপাতালে রওনা দিবেন শামসুল। জুবাইরকে বিছানায় রেখে বাইরে বেরিয়ে এলেন শামসুল। জুলেখা ভেতর থেকে ছেলের কাছেই রইলেন। শামসুল বের হয়ে সোফায় এসে বসে দীর্ঘশ্বাস চালেন একটা। আমি রিমুকে নিয়ে রওনা হব মামা, এক্ষুনি। বিয়ের অন্যান্য প্রসিডিওর পরবর্তীতে পালন করা হবে। সে পর্যন্ত রুমি আমার কাছেই থাকবে। দোয়া করবেন আমাদের জন্য। আর হ্যাঁ, আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই। আপনি অনুমতি দিলে আমরা এখন বেরোবো। এরপর আয়েশার দিকে একবার তাকিয়ে রুমির দিকে ইশারা করলো শামসুলের থেকে বিদায় নিতে। রুমি সাফনের ইশারা বুঝে শামসুলের নিকট এগিয়ে গেল। এরপর বলল, আমি যাচ্ছি বাবা, আমাকে আপনার দোয়ায় রাখবেন। আমাকে যেন আর কখনোই এই রকমের বিচ্ছেদ যন্ত্রণা সহ্য করতে না হয়। আমি যেন সুখে থাকতে পারি। আপনার জামাই অনুমতি দিলেই আমি আপনাকে দেখতে আসবো আবার। ভালো থাকবেন আপনি, শরীরের যত্ন নেবেন, আর ঔষধ যেন একটাও মিস না হয়। বলতে বলতে কান্না করে দিল রুমাইশা। সাফন দূরে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ছাড়ল একটা। শামসুল রুমাইশাকে নিজের কাছে এগিয়ে নিয়ে এসে ওর কপালে স্নেহের চুম্বন এঁকে দিলেন। তারপর মাথায় হাত বুলিয়ে মায়ের থেকে বিদায় নেওয়ার ইশারা দিলেন। রুমাইশা শামসুলকে ছেড়ে আয়েশার দিকে এগিয়ে গেল। আয়েশার সামনে গিয়ে আয়েশার হাত দুইটা ধরে বলল, আমাকে ক্ষমা করে দিও মা, আমি তোমার সাথে অনেক বেয়াদবি করেছি আজ। আমাকে বদদুয়া দিও না যেন তুমি। মায়ের দোয়া সর্বদাই আল্লাহর সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেন, হোক সেটা ভালো কিংবা খারাপ। আমাকে তোমার ভালো দোয়াতেই রাখো মা। তোমার প্রতি আমার আর কোনো অভিযোগ নেই। আমি যাকে চেয়েছিলাম তাকে পেয়ে গেছি। তোমার করা সব আঘাতেই ভুলে গেছি আমি মা। তুমিও আমার করা দুর্ব্যবহারগুলো ভুলে যাইও, ওগুলো মনে করে কষ্ট পেও না, নইলে আল্লাহ তাআলা আমাকে কখনো সুখে রাখবেন না। অনেক ভালোবাসি তোমাকে মা। রুমাইশার চোখের কোণ থেকে পানি গড়িয়ে পড়ল। আশা প্রত্যুত্তরে কিছু বললেন না। রুমাইশাকে শুধু নিজের হাতটা রুমাইশার মাথায় বুলিয়ে দিলেন। রুমাইশা চোখ বুজে নিল। মায়ের এই আদরটুকুর সবটুকু নিজের ভেতর শুষে নেওয়ার চেষ্টা করলো যেন। ধীরে ধীরে আয়েশার হাতটা ছেড়ে দিল রুমাইশা। তারপর মায়ের চোখে তাকিয়ে বলল, আসছি আমি মা। তোমার মেয়ের জামাইকে কখনো অন্য নজরে দেখো না আর। ওর বাইরে থেকে জঙ্গলি হলেও ভেতর থেকে পুরোপুরি একজন দায়িত্বশীল পুরুষ মানুষ। সে আমার যথেষ্ট খেয়াল রাখবে বলে আমার বিশ্বাস। মায়ের দিকে আরও একবার কান্নার চোখে তাকিয়ে সাফনের দিকে তাকালো রুমাইশা। সাফন শামসুলের দিকে তাকিয়ে রুমাইশাকে নিয়ে যাওয়ার অনুমতি চাইল। শামসুল অনুমতি দিলে রুমাইশার হাত ধুয়ে বাইরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো সাফন। আয়েশার সাথে কোনো কথা বলার প্রয়োজন মনে করলো না। সাফনের পেছন পেছন শাফিনে এলো। শামসুল আয়েশাকে বিদায় জানিয়ে শামসুল শাফিনের সাথে সাথে এগিয়ে এলেন ওদের গাড়ির কাছে দিয়ে আসতে। গাড়ির কাছে এসে সাফন রুমাইশাকে গাড়িতে ওঠার জন্য গাড়ির সামনে দরজা খুলে দিল। রুমাইশা উঠে বসলো। শাফিনকে পেছনের সিটে উঠল। ড্রাইভিং সিটে বসার আগে সাফন শামসুলের দিকে ফিরে দাঁড়ালো আরও একবার। শামসুল সাফনের ডান হাতটা নিজের হাতে নিয়ে বললেন, আমার মেয়েটাকে দেখে শুনে রাখিস, একটা মাত্র মেয়ে আমার। ও অনেক পাকলে, আগে খুব শান্তশিষ্ট ছিল, কিন্তু এখন কিছু বললেই ছ্যাদ করে ওঠে। ওর উপরে কখনো চড়াও হোস না, সহ্য করে নিস। আর ও যখন রেগে যায় তখন কি বলে ও নিজেও জানে না। তাই কখনো অযৌক্তিক কিছু বলে ফেললে ক্ষমা করে দিস ওকে, কিছু মনে রাখিস না। আপনি কোনো চিন্তা করবেন না বাবা, আপনার মেয়ের কোনো অযত্ন হবে না। আপনাদের মতো করে ওর খেয়াল রাখার চেষ্টা করব আমি। আপনি শুধু দোয়া করবেন আমাদের জন্য। শামসুল চোখ মুছে মাথা নাড়ালেন। সাফওয়ান মামার হাত ছেড়ে আসি বলে ড্রাইভিং সিটে গিয়ে বসলো। শামসুল গেট খুলে দিলেন। সাফন রুমি আর শাফিনকে নিয়ে বেরিয়ে গেল গাড়িতে করে।
শামসুল সেদিকে এক নজরে তাকিয়ে থাকলেন কিছুক্ষণ, তারপর আবার রুমের দিকে পা বাড়ালেন। এদিকে আয়েশা নিজেকে ধাতস্থ করে রুমে গিয়ে নিজের ফোনটা হাতে নিয়ে সুইচ চাপলেন রাফসানকে এইসব কথা বলার জন্য, কিন্তু সুইচ টিপতেই দেখলেন রাফসানের 57টা মিসড কল। রাফসানের এতগুলো মিসড কল দেখে আয়েশা ভড়কালেন। ছেলেটার কোনো বিপদ আপদ হলো কিনা ভেবে দ্রুত কল ব্যাক দিলেন আয়েশা। প্রথম রিং হয়ে কেটে গেল, আবার কল দিলেন। দুশ্চিন্তায় ওনার বুকের ভেতর দূর দূর করে কাঁপতে লাগলো। দুবার রিং হওয়ার পরপরই রাফসান কল ধরলো, উত্তেজিত গলায় বলল, মা, কখন থেকে কল দিচ্ছি, ধরছো না কেন? ওদিকে কি হয়েছে বলো দ্রুত। জুবায়ের সাথে কি রুমির বিয়েটা হয়ে গেছে? আয়েশা কি বলবেন ভেবে পেলেন না, নিরুত্তর রইলেন। মাকে কোনো কথা বলতে না দেখে রাফসান আবারও জিজ্ঞেস করলেন, কি হলো মা, কথা বলো না কেন? কি হয়েছে দ্রুত বলো। একটু আগে রুবিকে নিয়ে চলে গেছে সাফন বিয়ে করে। রাফসান আশত হয়ে বসে পড়ল নিচের বিছানায়। এটাই হওয়ার ছিল। সাফন যেখানে চাইছে সেখানে কার সাধ্য রুমিকে অন্য কারোর সাথে বিয়ে দেবে? হতাশাগ্রস্ত গলায় ও বলল, মা, তুমি জানো তোমরা কার হাতে তোমাদের মেয়েকে তুলে দিয়েছো? সাফওয়ান একটা কিলার মেশিন মা। ও তো আন্ডারগ্রাউন্ডের একটা নামকরা প্রফেশনাল হিটম্যান। মানুষ মেরে টাকা কামায় ও, আর সেটাও ইন্টারন্যাশনাল লেভেলে। শুধুমাত্র গত বছরে ওর বডি কাউন্ট 177, তাও সেটা শুধুমাত্র গত বছরে। তাহলে ও এতগুলো বছরে কত মানুষকে মেরেছে ভাবতে পারছো? সিঙ্গাপুরে ওর প্রাচুর্যপূর্ণ লাইফস্টাইল ছিল। ও যে এত ক্লাসি লাইফ লিড করে যে মার্সিডিজ কিনেছে। দেশে তো গাড়ি একটা, আর এখানে হয়তো আরও আছে। এত টাকাও পায় কোথায়? এভাবেই তো, যার খবর ওর পুরো ফ্যামিলির কেউই জানে না। আর ও যাদেরকে টাকার বিনিময়ে মার্ডার করে তারা তো ছোটখাটো কেউ নয়, বিভিন্ন দেশের বিভিন্ন বড় বড় পদে অধিষ্ঠিত ব্যক্তি তারা। আর ও যাদের হয়ে কাজ করে তারাও কিন্তু খুবই বিপজ্জনক লোক। ও যাদেরকে খুন করেছে এত যাবৎকাল, তাদের লোকেরা হন্যে হয়ে খুঁজছে ওকে। যেখানে পাবে সেখানে ওকে কতল করে রেখে দিবে। আয়েশা যেন পায়ের তলা থেকে মাটি সরে গেল। কি হবে এবার ওর মেয়েটার? ওই ছেলেটা জোর জবরদস্তি করে ওই মেয়েটাকে বিয়ে করলো এই জীবন দেওয়ার জন্য। কি হবে এখন? সাফনকে যদি ওরা মেরে ফেলে তাহলে তো মেয়েটা বিধবা হবে, তখন কি হবে? আর রুমি সাফনের স্ত্রী, জানলে যদি ওরা রুমিকেও মেরে দেয়, কি হবে এখন? শামসুল আসলেন এমন সময় রুমে। আয়েশাকে এইভাবে কানে ফোন নিয়ে হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে তিনি দ্রুত পায়ে এগিয়ে এলেন। এসে জিজ্ঞেস করলেন কি হয়েছে। আয়েশা কান থেকে ফোনটা সরিয়ে শামসুলের কাছে দিলেন আর শুধুমাত্র বলেন, রাফসান। শামসুল তাড়াতাড়ি ফোনটা কানে ধরে হ্যালো বলেন। ওপাশ থেকে রাফসান বলল, বাবা, তুমি কেন আটকাওনি সাফনকে? কেন তুমি রুমিকে ওর হাতে তুলে দিলে? ও নিজে তো মরতে বসেছে, এইবার আমাদের রুমিকেও সাথে নিয়ে মরবে বাবা। রাফসান এবার আয়েশাকে বলা কথা শুনে শামসুলকে বলল। সব শুনে শামসুল থ মেরে দাঁড়িয়ে রইলেন। এক চরিত্রহীনের হাত থেকে মেয়েকে বাঁচিয়ে এক খুনির হাতে তুলে দিলেন তিনি, যে কিনা টাকার জন্য মানুষ খুন করে। শামসুল কিছুক্ষণ সময় নিয়ে নিজেকে স্বাভাবিক করে জিজ্ঞেস করলেন, ও এত বছর এত খুন করেছে, তবে পুলিশে ধরেনি কেন ওকে? এইটাই তো মেইন পয়েন্ট বাবা। সবাই জানে কে খুন করেছে, কিন্তু প্রমাণ নেই কোনো। কারণ কোথাও কোনো রকমের কোনো ক্লু রেখে যায় না ও। আর খুনগুলো কোনো অস্ত্র দিয়ে করে না। কোনো ভিকটিমের শরীরে আজ পর্যন্ত অস্ত্রের কোনো আঘাত পাওয়া যায়নি। ওর ভিকটিমদের সবার মাথা নয়তো চোখ উপড়ানো থাকে, আর নয়তো কারো হাত পাগুলো বিচ্ছিন্ন থাকে। আর এই বিচ্ছিন্ন করতে কোনো অস্ত্র সাফন ব্যবহার করে না। কখনো কোনো ক্রাইম স্পটের সিসিটিভি ফুটেজেও ওকে কখনো দেখা যায়নি। ওকে দেখা যায়নি, তাহলে পুলিশ কিভাবে ওকে মার্ডারের দাবি করছে? নাকি ওকে কেউ ফাঁসাচ্ছে? বাবা, ব্যাপারটা খুবই কমপ্লেক্স। এতকাল কেউ জানতো না যে আসলে কে খুনগুলো করেছে। যাদের খুন করা হয়েছে আজ পর্যন্ত তাদের লোকেরাও জানতো না এতদিন। সাফওয়ান সিঙ্গাপুর থেকে চলে আসার আগে এই প্রফেশন ত্যাগ করেছে, কিন্তু ও যাদের হয়ে কাজ করত তারা ওকে হাতছাড়া করতে চায়নি। কারণ এমন এক দক্ষ হিটম্যান খুবই কম পাওয়া যায়। তাই তো উপর মহলের লোকজনেরা ওকে অনুরোধ করে এই প্রফেশন ত্যাগ না করতে। কিন্তু তাদের কথা না শুনে সাফওয়ান এই প্রফেশনকে অব্যাহতি দেয়, আর তাতেই বাধে বিপত্তি। খুনগুলো যারা করিয়েছে তারাই ভিকটিমের লোকজনকে জানিয়ে দেয় সাফওয়ানের কথা, সাথে পুলিশদেরকেও। কিন্তু সাফওয়ান দেশে ফেরার আগে ওদেরকে চ্যালেঞ্জ করে এসেছিল যে ওর বিরুদ্ধে প্রমাণ পেলে ও স্বেচ্ছায় ওদের কাছে ধরা দিবে। ওরা কোনো প্রমাণ পায়নি সাফওয়ানের বিরুদ্ধে, কিন্তু সাফওয়ানকে ওরা ছাড়বে না। যে কোনো মূল্যেই সাফওয়ানকে ওরা খুঁজে বের করবে এবং হত্যা করবে, আর নয়তো ওকে সায়েন্টিস্টদের হাতে তুলে দেওয়া হবে। কারণ ওর এই রেয়ার কন্ডিশনের কথা উপর মহলের কয়েকজনই জানত। তার এই ব্যাপারটা ফাঁস করে দিয়েছে আমেরিকার একটা হাইব্রিড রিসার্চ অর্গানাইজেশন। যতদূর ধারণা করা হচ্ছে তারাও লোক লাগিয়েছে সাফওয়ানকে খোঁজার জন্য। আর ওকে পেলে সোজা ওদের ল্যাবে নিয়ে যাবে, আর তারপর কি করবে ওর সাথে জানি না।
শামসুল বসে বলেন নিজের বিছানায়। এখন কি হবে? সাফনের পেছনে এত এত লোক লেগে আছে ওকে মেরে ফেলার জন্য। তাহলে রুমির কি হবে এখন? ওরা যদি সাফনের সাথে সাথে রুমিরও কোনো ক্ষতি করে দেয়, মেয়ের কিছু হলে কি করবেন তিনি? রাত প্রায় 3টা। সাফন ড্রাইভিং সিটে বসে গাড়ির স্টিয়ারিং ঘোরাচ্ছে। চোখর রাস্তার দিকে হলো মনোযোগ সম্পূর্ণ পাশের সিটে বসা কন্দনরত রমণীর দিকে। রুমেশা গাড়িতে ওঠার পর থেকে নিঃশব্দে কেঁদে চলেছে। চোখ থেকে ওর পানি থামতেই চাইছে না। কান্নার দমকে মাঝে মাঝে কেঁপে উঠছে। শাফিন পেছনে বসে বারবার রুমেশাকে সান্ত্বনা দিয়ে যাচ্ছে কান্না না করার জন্য, কিন্তু রুমেশা চাইলেও কান্না আটকাতে পারছে না। বুকের ভেতরটা বারবার মুচড়ে ওঠে, কান্নার বেগ বাড়িয়ে দিচ্ছে। সাফন নীরব হয়ে আছে। রুমেশার মনের অবস্থাটা একটু হলেও বুঝতে পারছে ও। সেই রাত থেকে ওর ওপর দিয়ে যা বয়ে গেছে তাতে ওর কান্না না করাটাই বরং অস্বাভাবিক হতো। একবার আর চোখে দেখলো রুমেশাকে। ক্লান্তি দিতে চোখ দুইটা ছোট হয়ে এসেছে, মাথা থেকে ওড়না পড়ে গেছে। খোলা চুলগুলো কয়েক গাছি বাতাসে উঠছে, থেকে থেকে ফোপাচ্ছে ও। বাম গালের ফোলাটা এখনো একটু কমেছে, তবে লাল হয়ে আছে। রাতে খাওয়া হয়নি ওর। এত রাতে দোকানপাট সব বন্ধ। বাড়ি গিয়েছে আর পেটে কিছু পড়বে না। রুমেশার দিক থেকে চোখ ফিরে আবারও রাস্তায় মনোনিবেশ করলো সাফওয়ান। বাড়ি পৌঁছাতে আরও বেশি রাস্তা বাকি নেই। রুমেশা ক্ষণিকের ভিতর গাড়ির উইন্ডো গ্লাসে মাথা ঠেকে ঘুমিয়ে পড়ল। সাফওয়ান গাড়ির গতি ধীর করে রুমেশার সিটটা পেছনে হেলিয়ে দিল ভালোভাবে ঘুমানোর জন্য। তারপর আবার গাড়ির গতি বাড়িয়ে দিল ও। ঘুম দরকার রিমুর। যত দ্রুত বাড়ি যাওয়া যায় তত দ্রুতই রিল্যাক্স হতে পারবে ও। রুমেশা ঘুমানোর পর চারিদিকটা আরও নিস্তব্ধ হয়ে গেল। গাড়ির ইঞ্জিনের শস্য শব্দ ছাড়া আর কিছুই কানে এলো না। শাফিনের চোখে ঘুম নেই। এত সব ঘটনা মুহূর্তের ভেতর হয়ে গেল। ভাইয়ের যে রূপ আগে কখনো দেখেনি তাই দেখে ফেলেছে ও। বাইকে হঠাৎ করেই যেন কেমন ভয় পাচ্ছে ও। সাফন আর চোখে গাড়ির ভিউ মিররে শাফিনের চেহারাটা দেখতে পেল। ভীত অথচ উৎসুক চেহারা নিয়ে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে সাফন বলল, কিছু জিজ্ঞেস করার থাকলে কর। শাফিন থতমত খেলো প্রথমে। ভাই ওর চেহারা দেখে বুঝে গেছে, ভেবে লজ্জা পেল ও। কিন্তু ভাইকে সেটা বুঝতে না দিয়ে জিজ্ঞেস করলো, আয়েশা মামি তো রুমি আপুর ফোন সেই সন্ধ্যা রাতেই নিয়ে নিয়েছিল শুনলাম। তাহলে তুমি অত রাতে কিভাবে বুঝলে যে আপুর বিয়ে দিয়ে দিচ্ছে মামি? রিমুর বডিতে একটা ট্র্যাকার লাগিয়ে দিয়েছিলাম আমি সেদিন এসে। ও কোথায় যাবে, কার সাথে ওর কি কথা হবে সব জানতে পারবো আমি। ওর সেফটির জন্যই লাগিয়েছিলাম, আর সেটা কাজেও লেগে গেছে। আমি ধারণা করেছিলাম যে মামা বা মামি এই ধরনের কিছু একটা করতে পারে, আর সে কারণেই ট্র্যাকারটা দ্রুত লাগিয়েছি। নইলে আরও পরে লাগানোর ইচ্ছা ছিল আমার। সেদিন ট্র্যাকারটা লাগিয়েছিলাম বলেই আজ রিমুকে আমি আমার বউরূপে পাশে পাচ্ছি। নইলে আজ হয়তো আমার রিমু অন্য কারো হয়ে যেত। শাফিন মুগ্ধ চোখে দেখলো ভাইকে। ওর ভাইটা সেই ছোট্টবেলা থেকেই রুমি আপুর জন্য পারলে জান প্রাণ এক করে দেয়। কিভাবে যে রুমি আপু সাফনের এত আদরে হলো মাথায় আসে না শাফিনের। নিজের অজান্তে মুখে হাসি ফুটে উঠল ওর। খানিক পর বাড়িতে পৌঁছালো ওরা। শাফিন নেমে গেট খুলে দিল। শাফিন গাড়ি ঢোকালো বাড়ির ভেতর। শাফিন আবার গেটটা লাগিয়ে দিয়ে বাড়ির মেন ডোরের দিকে আগলো। সাফওয়ান গাড়িটি নিয়ে গ্যারেজে ঢোকালো। রুমেশা তখনও ঘুমে। ক্লান্তি দিতে অবসন্ন দেহটা রাস্তার এত ঝাঁকাঝাঁকি আর ছোটখাটো শব্দ ঘুম ছাড়া হলো না। গাড়ির ইঞ্জিন বন্ধ করে সাফওয়ান গাড়ির জানালায় মাথা ঠেকিয়ে ঘুমানো রুমেশার নিকট এগিয়ে গেল কিছুটা। ঘুমন্ত রুমেশাকে দেখতে বাচ্চাদের মতো লাগছে পুরোই। ঘুমের ঘরে নিচের ঠোঁটটা ফুলে আছে, বুড়ো দুইটা উপরে ওঠানো, যেন জাগলেই কেঁদে দেবে। সাফন বিমুগ্ধ নয়নে তাকিয়ে রইল রুমেশার মুখের দিকে। কিছুক্ষণ পর আস্তে আস্তে ও জল চাপড়াতে লাগলো সাফন। মৃদুস্বরে কয়েকবার ডাকলো রিমু বলে। সাফনের ডাক শুনে হড়বড়ে উঠে গেল রুমেশা। সদ্য ঘুম ভাঙা চোখে হঠাৎ করে বুঝলো না কোথায় আছে ও। পাশে তাকিয়ে সাফনকে দেখেই চমকে উঠল ও। মুখটা হা হয়ে গেল কিঞ্চিত। এত রাতে এমন চিপা চাপা জায়গায় সাফন ওর সাথে কি করছে? এত কাছাকাছি এসে ভাবতে লাগলো ও। পরক্ষণেই ওর মনে পড়ল ওর তো বিয়ে হয়ে গেছে, আর জায়গাটা আসলে চিপানা। এটা ওর শ্রদ্ধেয় স্বামীর কালো ঘোড়া। সাথে সাথে মুখের হাঁটা বন্ধ হয়ে গেল ওর। রুমেশার এমন বিভ্রান্ত চেহারা দেখে সাফন হাসলো, বলল, শ্বশুর বাড়ি পৌঁছে গেছিস, নিজে নামবি না আমি কোলে করে নামাবো? আমি নামছি।
তারপর গাড়ির ভেতরে দরজার হাতল ধরে টানাটানি করলো কিছুক্ষণ, কিন্তু খুলতে পারলো না। এই গাড়ির দরজাটা কি ইচ্ছে করে ওর সাথে এমন করে ভেবে পেল না ও। আরও কয়েকবার চেষ্টা করার পরও যখন খুলল না, তখন রুমেশা অসহায় চোখে পাশে বসা সাফনের দিকে তাকালো। সাফন এতক্ষণ এক ভুর উঁচু করে চোখেই ওর কাজকর্ম দেখছিল। অনেক কষ্ট করেছেন, এবার থামেন আপনি, আমি খুলছি। তারপর নিজের সিট থেকে নেমে ও পাশের দরজাটা খুলে দিল সাফন। তারপর হাতটা এগিয়ে দিল রুমির দিকে। চকিতে একবার তাকালো রুমেশা সাফনের দিকে, তারপর হাতে হাত রেখে গাড়ি থেকে নামলো। শাফিন মেইন ডোরের কাছে এসে কলিং বেল দিল। রুনিয়া সবেমাত্রই চোখ লেগে এসেছিল। ছেলে দুটো হঠাৎ বাইরে যাওয়ায় চিন্তায় ছিলেন তিনি। শাফিনের কাছে দুবার কল দিয়েছিলেন, কিন্তু ধরেনি ও, যার কারণে আরও বেশি চিন্তিত ছিলেন। কলিং বেলের শব্দ পেয়ে রুম থেকে বেরিয়ে এসে মেইন ডোর খুলে দিলেন তিনি। শাফিন দরজাতেই দাঁড়িয়েছিল। শাফিনকে একা দেখে রুনিয়া ভরকালেন, বলেন, তুই একা কেন? সাফওয়ান কই? গাড়ি রাখতে গেছে গ্যারেজে। আমাদের সাথে আরও একজন আছে। বাড়ির নতুন সদস্যকে বরণ করে নেওয়ার জন্য প্রস্তুত হও। নতুন সদস্য মানে? কে এসেছে তোদের সাথে? সেই মুহূর্তে সাফন এসে হাজির হলো শাফিনের পেছনে। রমেশা পিছনে থাকায় অন্ধকারে দেখতে পেলেন না রুনিয়াকে। সাফনকে দেখে রুনিয়া জিজ্ঞেস করলো, কোথায় গেছিলি তোরা? আর কে আছে তোদের সাথে? কাউকে দেখছি না তো। তখনই সাফনের পেছন থেকে আলুথালু বেশে রুমেশা বের হয়ে আসলো রুনিয়ার সামনে। এত রাতে রুমেশাকে সাফনদের সাথে দেখে রুনিয়া চমকালেন প্রচণ্ড। তার উপর রুমেশের চোখ মুখের অবস্থা এমন বেহাল দশা দেখে রুনিয়া ভয় পেলেন। দ্রুত এগিয়ে এসে ওর মুখে হাত বুলিয়ে উদ্বেগের সাথে বললেন, রুমিমা, কি রে, কি হয়েছে তোর? এমন দেখাচ্ছে কেন তোকে? আর এত রাতে তুই এদের সাথে কিভাবে? কি কোথায় পেল ওরা তোকে? বাড়িতে জানে সবাই? জানে মা সবই। রিমুকে আমি বিয়ে করে নিয়ে এসেছি মামা মামির উপস্থিতিতেই। এখন তুমি ওকে ওর রুমে দিয়ে আসো, যেখানে ও থাকতো আগে। ওর ঘুম দরকার অনেক, পারলে কিছু খাইয়ে দিও। দুপুরের পর আর কিছু খাইনি ও। আর বাকি কথা কাল হবে, সব খুলে বলবো তোমাকে। এখন আমাদের সবার বিশ্রামের দরকার। তারপর শাফিনকে রুমে যেতে বলে নিজেও চলে গেলেন সেই দিকে। রুনিয়া অবাক হলেন প্রচণ্ড। কেমন হলো যে এত রাতে কি সাফন বিয়ে করে আনলো রুমিকে? সব ঠিকঠাক আছে তো ওদিকে? কিন্তু বেশি কিছু ভাবলেন না তিনি। রুমিকে ক্লান্ত দেখাচ্ছি অনেক। ওর বাহু ধরে ভেতরে নিয়ে আসলেন রুনিয়া। রুমি এখন তার পরিবারের একজন স্থায়ী সদস্য। ভাবতে রুমির প্রতি স্নেহ যেন আরও কয়েকগুণ বেড়ে গেল তার। রুমিকে রুমে নিয়ে গিয়ে ফ্রেশ হতে বলে তিনি রান্নাঘরে চলে গেলেন। ফ্রিজে রাতে রান্না করা ভাত আছে আর মাছের ঝোল, সেগুলো বের করে গরম করে তালায় ভাত পেরে নিয়ে আসলেন রুমির ঘরে। ঘুমের চোটে বসে বসে ডাল খাচ্ছে রুমাইশা। রুনিয়া তাড়াতাড়ি করে মুখে তুলে খাইয়ে দিলেন ওকে কয়েক লোকমা। অল্প কয়েকটা খেয়েই রুমাইশা হার মানল। এক গ্লাস পানি খেয়ে ঘুমু ঘুমু চোখে রুনিয়াকে বলল, আর একটুও খাবো না ফুপি, ঘুমে চোখ দুইটা বন্ধ হয়ে আসছে আমার, কিছু দেখতে পাচ্ছি না। চোখ বড় বড় করে চারিদিকে ঘুরিয়ে তাকিয়ে বলল রুমাইশা। রুনিয়া হাসলেন। মেয়েটা ঘুমের ঘোরেও দুস্তামি করছে। থালা নিয়ে বাইরে যেতে নিলে রুমাইশা পেছন থেকে বলে উঠল, তুমি আজ আমার সাথে ঘুমাবা একটু ফুপি? তোমাকে জড়িয়ে ধরে ঘুমাতাম, খুব ইচ্ছা করছে। আমার ছেলেকে জড়িয়ে ধরতে পারছিস না বলে এখন আমাকে চাইছিস? ছি ফুপি, কি সব বলো তুমি? যাও, লাগবে না, আমি একাই ঘুমাবো। বলে কোল বালিশটা নিয়ে উল্টো দিকে ফিরে বালিশের মাথা রাখলো রুমাইশা। রুনিয়া তা দিকে হেসে বলেন, ঘুমাতে থাক, আমি আসছি এগুলো রেখে। রুমাইশার মুখে হাসি ফুটে উঠল, কিন্তু এদিকে ফিরল না ও। উল্টো দিকে ফিরে ঘাপটি মেরে শুয়ে রইল। সকাল 10টা। রুমাইশা ঘুমিয়ে আছে এখনও। রুনিয়া ভোরে উঠে চলে গেছেন রান্নাঘরে। সবাইকে খাইয়ে দিয়ে রুমাইশার জন্য খাবার রেখে গেছেন রুমে। কিন্তু গভীর ঘুমিয়ে তলিয়ে থাকা রুমাইশা রুনিয়ার এতবার আসা যাওয়া একটি বারের জন্য টের পায়নি। রুনিয়াও ওকে আর ডাকেনি, ঘুমাতে দিয়েছেন। শাফিনও একটু আগে ঘুম থেকে উঠেছে, উঠতো না যদি না সাফন ওকে সকাল সকাল তলব না করতো তাহলে। সাফন কল দিয়েছিল খানিক আগে। কল দিয়ে বলেছে খেয়ে দিয়ে রেডি হতে। রুনির সাথে বিয়েটা আনুষ্ঠানিকভাবে না হলেও বাসরটা আনুষ্ঠানিক না হলে সাফনে চলবে না। জন্ম মৃত্যু বিয়ে একবারই হয়। বিয়ে যদিও করা যায় পরবর্তীতে আবার,
কিন্তু প্রথমবারের মতো এমন অনুভূতি থাকে না। নিজেদের প্রথম রাতটাকে স্মরণীয় করে রাখতে চাই ও। 10:30টার দিকে ঘুম ভাঙল রুমাইশার। চোখ মুখ ডলে উঠে বসলো ও। আড়মোড়া ভেঙে রুমের চারপাশে চোখ বুলালো ও। বিয়ের পর যেন সব কিছুকে কেমন অন্যরকম লাগছে। এই ঘরটাতে তো এর আগেও থেকেছে, কিন্তু তখনকার অনুভূতি তো আর এখনকার অনুভূতি সম্পূর্ণ আলাদা। তখন ঘরটাকে নিজের মনে হতো না, কিন্তু এখন সব কিছুকে নিজের মনে হচ্ছে। এই বিছানাটাকে হঠাৎ করেই মনে হচ্ছে খুব আপন, অথচ কিছুদিন আগেও এমন মনে হতো না। একটা বিয়ে কি এভাবেই এত অল্প সময়ে মানুষের মন মস্তিষ্কের উপর প্রভাব ফেলে? এই কামরাটা আগে সাফনের ছিল। ছোটবেলায় যখন আসতো এ বাড়িতে, তখন সাফন এই রুমে থাকতো। বিছানা, চেয়ার, টেবিল সহ সব কিছুই এভাবেই বিনাশ করা ছিল। রুনিয়া চেঞ্জ করেনি আর পরে। রুমেশাও কোনোটা কোনো দিকে সরেনি। যেটা যেভাবে ছিল সেটা সেভাবেই আছে। ওই বড় জাদ্রেল আলমারিটা সেই প্রথম থেকেই এই ঘরে আছে। কত লুকোচুরি খেলেছে ওরা এই ঘরে। সন্ধ্যাবেলায় যখন আলো খুব কম থাকতো, আবছা আলোয় কাউকে তেমন দেখা যেত না, তখন ওরা সমস্ত বাড়ি জুড়ে লুকোচুরি খেলতো। রুমেশা বেশিরভাগ সময় লুকাতো এই আলমারির নিচের তাকে। সাফন জানতো যে রুমেশা এখানেই লুকিয়েছে, তারপরও ভান ধরতো খোঁজার। আর রুমেশা হাসতো চুপি চুপি যে সাফন ওকে খুঁজে পাচ্ছে না। রোজ একই জায়গায় লুকানো সত্ত্বেও সেসব মনে পড়লে এখনও হাসি পাই ওর। ধীরে সুস্থে বিছানা থেকে নামলো রুমেশা। পরে টেবিলের উপর খাবার রাখা। রুনিয়া ফুপ্পি রেখে গেছে নিশ্চয়ই, কিন্তু এখনও খাবে না, একেবারেই দুপুরে খাবে। তাই ব্রাশে পেস্ট লাগিয়ে জামা কাপড় নিয়ে ঢুকলো ওয়াশরুমে। একেবারে গোসল দিয়ে বেরোবে। এক সেট জামা কাপড় কীভাবে যেন থেকে গেছিল। রুনিয়া সেটা তুলে রেখেছিল, নইলে আজর গোসল দিয়ে কি পড়তে হতো আল্লাহই জানেন। ওয়াশরুমে দরজাটা বন্ধ করে ব্রাশ করলো, এরপর অজু করে নিয়ে মাথার উপরে ঝর্ণা ছেড়ে দিল। গোসলটা কাল রাতের দখলের পর করলে ভালো লাগতো, কিন্তু তা করা হয়নি। অসময়ে গোসল দিলে সাথে সাথেই ঠান্ডা লাগে ওর। এখন গায়ে পানি পড়ার পর ভালো লাগছে অনেক। শান্তি শান্তি ফিল হচ্ছে খুব। অনেক সময় নিয়ে গোসল করলো ও। নিতম্ব চর্ণ চুলগুলোতে শ্যাম্পু করলো। গোসল শেষে গা থেকে পানি ঝরিয়ে টাওয়াল দিয়ে গা হাত পা মুছে চুলে প্যাঁচালো। তারপর ওয়াশরুমের হ্যাঙ্গারে রাখা সালোয়ার নিয়ে পড়লো। এরপর কামিজ পরতে গিয়েই বাঁধলো বিপত্তি। কামিজ মনে করে ওড়না নিয়ে চলে এসেছে, সেটা হয়তো বিছানাতেই পড়ে আছে। অন্তর্বাসও নেই এখানে একটাও যে সেটা পরবে। কামিজটা আনতেই ওড়নাটা ডান কাঁধের ওপর দিয়ে বুকের ওপর দিয়ে দিল আলতো করে। মাথাটা টাওয়াল খুলে ভেজা চুলগুলো পিঠের ওপর ছড়িয়ে দিল। রুমে যদিও কেউ নেই, দরজাটা লক করা, তারপরও বুকের ওপর কিছু না থাকলে কেমন যেন লজ্জা লাগে। ওয়াশরুমের লক খুলে বের হলো রুমাইশা, কিন্তু ও যা ভেবেছিল তা হয়নি। কামিজটা থেকে যায়নি, বিছানার কাছে মেঝেতে পড়ে আছে। হয়তো জামা কাপড়গুলো হাতে করে নিয়ে যাওয়ার সময় হাত থেকে কখন পড়ে গিয়েছে। এগিয়ে গিয়ে চুল ঝাঁকিয়ে নিচু হয়ে কামিজটা তুলল ও। চুলগুলো মেঝেতে লুটিয়ে পড়ল। তারপর আবার চুল ঝাঁকিয়ে উঁচু হয়ে কামিজটা একবার ঝাড়া দিয়ে ওনাটা একটানে খুলে বিছানার পায়ের ওদিকটাই ছুঁড়ে দিয়ে কামিজটা পরে নিল। তারপর আবার ঘুরে ওয়াশরুমে যেতে নিল ভেজা কাপড়গুলো আনতে। আর তখনই পেছন থেকে এক পুরুষালী কণ্ঠ গলা খাকারি শোনা গেল। রুমাশা জমে গেল সাথে সাথেই। চোখ বড় বড় হয়ে গেল ওর। রুমে কেউ ছিল, কিন্তু ও যে ঢোক গেল রুমাশা। তারপর ওইখানে দাঁড়িয়ে আস্তে আস্তে ঘুরে পেছন ফিরল ও। সাফন খাড়া হয়ে বসে আছে বিছানায় পায়ের দিকটায়। ছুরি দেওয়া ওড়নাটা ওর মাথায় পড়ে চোখ দুইটা সহ মুখটাও ঢেকে দিয়েছে। রুমাশার কান গরম হয়ে গেল। ছিছি, সাফন কি দেখে ফেলেছে ওকে ওই অবস্থায়? লজ্জায় চোখ মুখ কুচকে গেল রুমাশার। সাফনের কাছে গিয়ে তাতে করে সাফনের মাথার উপর থেকে ওড়নাটা উঠিয়ে নিল ও। ওড়না ওঠানোর পরপরই ওর চোখ পড়ল সাফনের বিস্মিত হতবাক দৃষ্টি। চোখের পলক পড়ছে না ওর, মুখটা কিঞ্চিত হা হয়ে আছে। মুগ্ধ দৃষ্টিতে রুমাইশার দিকে অপলক চেয়ে আছে ও।
ভেজা চুলে রুমেশার অর্ধনগ্ন দেহ দেখে সাফনের হৃৎপিণ্ডের দৌড়ানি থেমে গেছে যেন। সাফনের এমন দৃষ্টি দেখে রুমেশা কি করবে বুঝতে পারল না। লজ্জা লাগছে ওর প্রচণ্ড, সেই সাথে হাসিও লাগছে। ঠোঁট টিপে নিঃশব্দে একটু হেসে নিল ও। তারপর নিজেকে স্বাভাবিক করে নিয়ে সাফনের চোয়ালে হাত ছুঁয়ে ওর দিকে চেয়ে থাকা সাফনের মুখটাকে নিজের দিক থেকে অন্য দিকে ঘুরিয়ে দিল। কিন্তু মুখটা ঘুরিয়ে দেওয়ার পরও আবার ফিরে তাকালো সাফন। তারপর রুমেশার সরু কোমরটা দু হাতে পেয়েছি নিজের কাছে টেনে এনে ওর চোখে নিজের মুগ্ধ দৃষ্টি রেখে নেশাযুক্ত কণ্ঠে বলে উঠল, আবার মুখের ওপর ওড়না ফেলে এত সুন্দর একটা দৃশ্য দেখতে না দিয়ে যে গুরুতর অপরাধ তুই করেছিস, তার জন্য তোকে কঠিন সাজা দেয়া হবে আজকে রাতের বেলা। রুমেশা দমে গেল না, উল্টো সাফনের চোখে আরও গভীরে তাকালো ও। তারপর ধীরে ধীরে সাফনের কানে কাছে মুখ নিয়ে মৃদু নেশা ধর্ণ গলায় বলে উঠল, শাস্তিদাতা যদি আপনি হন তবে আমি যে কোনো শাস্তির জন্য প্রস্তুত। রুমেশার এমন মাদকতাময় কণ্ঠে সাফনের মাথাটা ঘুরে গেল যেন। তড়িৎ গতিতে রুমেশার ভেজা চুলের নিচ দিয়ে মোলায়েম ঘাটটা খপ করে ধরে ফেল ওর ইস্পাত কঠিন হাতখানা দিয়ে। আর তারপরই মুখ ডুবিয়ে দিল রুমেশার বিউটিপন আর গলার মাঝ বরাবর। রুমেশার সারা শরীরে শিহরণ বয়ে গেল, আবেশে বন্ধ হয়ে গেল দু চোখ। সাফন ক্ষিপ্ততার সাথে ঠোঁট চালনা করতে থাকলো ওর উজ্জ্বল শ্যামলা রঙা নরম গলায়। গলার কাজটা শুষে নিল প্রগাঢ় চুম্বনে। চোখে দাঁতের ছোঁয়া লাগলো গলায় কয়েকবার। রুমেশার মুখে পরম সুখের আভাস দেখা গেল, কিন্তু পরক্ষণেই হোশ ফিরল ওর। চোখ মেলে সাফনকে নিজের থেকে সরিয়ে দিল ও। এখন মোটো সাফনের আদরে গলে যাওয়া যাবে না। রুমেশা এইভাবে সরিয়ে দেওয়ায় অসহায় হয়ে তৃষ্ণাত্ম দৃষ্টিতে তাকিয়ে রইল সাফন পেয়সীর দিকে। বুকের ভেতর ওর ধকধক করছে। রুমেশাকে এই মুহূর্তে ওর সমস্ত শরীর মন প্রাণ খুব করে চাইছে। রুমেশা সাফনের চোখে মুখে এই অসাধ্য খেয়াল করে দুষ্টু হাসি দিল। তারপর সাফনের থেকে দূরে সরে গিয়ে ওয়াশরুমের দিকে এগোতে এগোতে বলল, দেনমোহরের টাকা এখনো বাকি আছে জনাব, সেগুলো পরিশোধ করে আপনার এখনকার এই চেহারাটা আমাকে একবার দেখাইয়েন। যতদিন বেঁচে থাকবেন ততদিন শুধু এই চেহারা দেখানোর পরবর্তী মুহূর্তগুলোই স্মরণ করবেন। এরপর সাফনকে আরও একবার ঘায়ল করা দৃষ্টিতে ঠোঁট কামড়ে ওয়াশরুমে ঢুকে দরজা লক করে দিল রুমেশা। সাফন হতভম্ব হয়ে তাকিয়ে রইল সেই দিকে। আর একটু হলে নিয়ন্ত্রণ হারাতো ও। কিন্তু রুমেশা কি বলে গেল? শান্তশিষ্ট চেহারাটা শুধু উপরে উপরে। কি চালু রে বাবা, তাকে সিডোজ করে আবার শান্ত না করে চলে যায়। এটা কিছু হইল? 12টার দিকে বেরোলো শাফিন আর সাফওয়ান। সাফওয়ান নিজেকে ঠিকঠাকভাবে ঢেকে ঢুকে নিল। গাড়ি নিবে না, রিক্সা করে যাবে, আবার রিক্সা করে আসবে। বাংলাদেশে এসে এই প্রথম রিক্সা চড়বে ও। সেই কোন ছোটবেলায় চড়েছিল তা ওর মনেও নেই। রুনিয়াকে বলে বের হলো সাফওয়ান আর শাফিন। রুমেশা জানে না কিছু এ ব্যাপারে, তাকে বলা হয়নি কিছুই। রুনিয়াকেও বলা হয়েছে যেন রুমিকে কিচ্ছু না জানানো হয়। রুনিয়াও মেনে নিয়েছে। রুমেশা নিজের মনে রুমে বসে খাচ্ছে আর ফেসবুক ঘাঁটছে। দ্রুত ভাত খাচ্ছে কারণ সাফন তখন এক গাদা চকলেট আর চিপস দিয়ে গেছে, সেগুলো খেতে হবে। ও যে পেটুক সেটা সাফনকে না জানলেও রুনিয়া ফুপ্পি বলে দিয়েছে সাফনকে। রুমি যে ছোটবেলায় পেটুক ছিল তা জানতো খুব ভালোভাবেই, কারণ সাফন কিছু খেলে আগে এসে ভাগ বসাতো সেখানে। অবশ্যই ওকে অর্ধেক দেওয়া লাগবে, নইলে আকাশ পাতাল এক করে কান্না শুরু করবে। কিন্তু এখন রুমেশার পাতলা শরীর দেখেও ভেবেছিল তিনি মনে হয় এখন আর খাবো করেন না। কিন্তু ওর ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণ করে সকালে রুনিয়া বলেছেন যে এখনও চিপস চকলেট খাওয়ার জন্য লাফালাফি করে, তাই সাফন এনে দিয়েছে। সাফন আর শাফিন রওনা হলো। রিক্সা করে প্রথমে গেল RN রোডে। সেখানের একটা শাড়ির দোকানে ঢুকলো দুজন। সাফনের এমন অদ্ভুত সাজ পোশাকে সবাই অন্যরকমভাবে তাকাতে লাগলো ওর দিকে। রাস্তাতেও একই সমস্যা ফেস করেছে সাফওয়ান, কিন্তু এসবে অভ্যস্ত হয়ে গেছে ও। এসব খেয়াল না করে শাড়ি দেখাই ব্যস্ত হলো ও। শাফিনও ভাইকে এমন স্বাভাবিক থাকতে দেখে নিজেও শাড়ি দেখাই মনোনিবেশ করলো।
দোকানদারগুলো কেমন যেন ভরকে গেল সাফওয়ানকে দেখে। ভয়ে ভয়ে ওরা সাফওয়ানকে শাড়ি দেখাতে লাগলো। কয়েকজন তো স্যার করে সাফওয়ানের কান মাথা ঝালাফালা করে ফেলতে লাগলো। শাফিন সাফওয়ানের থেকে কিছুটা দূরে থেকে অন্যান্য শাড়ি দেখছিল। ওর বিপরীত পাশে দাঁড়ানো দুইটা মেয়ে সাফওয়ানকে দেখে নিজেদের মধ্যে কথা বলাবলি করতে লাগলো। দেখ দেখ, ওই যে মাস্ক পরা, চোখে কালা চশমা লাগানো, ইয়া লম্বা যে লোকটা বসে আছে, হ্যাঁতি আমাদের ডিপার্টমেন্টের লেকচারার। হ্যাঁ, আমাদের অনলাইনে ক্লাস নেয়, এমনি ক্লাসে আসে না, লজ্জা পায় মনে হয়। আরে দোস, তোগে শার্টটা তো জোস। হ্যাতির মাসেল দেখছিস? শার্টের উপর থেকে কেমন ফুলে ফুলে উঠছে, ভিতরে সিক্স প্যাক আছে মনে হয়। দেখছি দেখছি, স্যার যখন অনলাইনে ক্লাস নেয় তখন স্যারকে দেখতে যা লাগে না, বইটা যখন হাতে নিয়ে ধরে রাখে বুকের কাছে তখন আরো জোস লাগে, চুলগুলো ঝাঁকি দেয় এমনে। প্রথম মেয়েটা দ্বিতীয় মেয়েটাকে সাফনের চুল ঝাঁকি দাও স্টাইলটা অভিনয় করে দেখালো। শাফিনও দেখলো সেটা, ঠোঁট টিপে হাসলো ও ওদের কথাবার্তা শুনে। ঠিক এমন সময় সাফওয়ান পেছন ফিরে শাফিনকে ডাকলো নিজের চয়েস করা শাড়িটা দেখার জন্য। শাফিন ইশারায় বোঝালো যে সে আসছে, কিন্তু মেয়েগুলো শাফিনকে খেয়াল করেনি। দ্বিতীয় মেয়েটা প্রথম মেয়েটাকে বলল, দোস, তোর স্যারের ভয়েস তো পুরাই আগুন। বিয়ে শাদী করছে কিনা জানিস? স্যার বিয়ে করেছে কিনা তা জেনে তুই কি করবি? লাইন মারবি? নিজের চেহারা দেখেছিস আয়নায় কোনোদিন? আর স্যারের হাইট দেখ আর তোর হাইট দেখ, স্যারের কোমর পর্যন্ত হবি তুই। তার মানে তুই স্যারের ইয়েতে গিয়ে টোকা খাবি? ছি ছি দোস্ত, তুই এরকম কথা আমাকে বলতে পারলি? তোর মন মানসিকতা এত নষ্ট? এই মন নিয়ে তুই হাঁটাচলা করিস কিভাবে? প্রথম মেয়েটা আবার দ্বিতীয়টাকে চাটি মারল। শাফিন সাফওয়ানের দিকে এগোলো। মেয়ে দুইটার কথা আর শোনা হলো না, কিন্তু ওর খুব হাসি পাচ্ছে। কিন্তু অনেক কষ্টে দাঁতের দাঁত চেপে হাসিটা আটকানোর চেষ্টা করছে ও। ওকে অকারণে এমন দাঁত গালাতে দেখলে ভাইয়া কেলাপে তখন। ভাইয়ের পাশে গিয়ে বসলো ও, আর তখনই দেখলো সাফওয়ান হোয়াইট গোল্ড পাড়ের গাঢ় মেরুন রঙা একটা শাড়ি হাতে নিয়ে বসে আছে। শাফিন পাশে এসে বসলে সাফওয়ান শাফিনকে শাড়িটা দেখালো। শাড়িটা দেখে মুগ্ধ হলো শাফিন। অর্গেঞ্জা কাতানের শাড়িটা সত্যি চোখে লাগার মতো। ভাইয়ের পছন্দকে আরও একবার তারিফ করলো ও মনে মনে। শাড়িটা হাতে নিয়ে সাফওয়ানের দিকে তাকিয়ে বলল, খুব সুন্দর শাড়িটা, আপুর গায়ে সেই মানাবে। সাফওয়ানের মুখ না দেখেও শাফিন বুঝলো যে ভাই তার সন্তুষ্ট হয়েছে তার উত্তরে। ব্লাউজ পিসটা শাড়ির থেকে কেটে নিয়ে একসাথে শাড়িটা প্যাক করতে বলল সাফওয়ান। রুমাইশার জন্য আরও দুইটা সুতির শাড়ি নিল ওরা। তারপর সাফওয়ান মায়ের জন্য একটা শাড়ি কিনল। মাকে কিছুই দেওয়া হয়নি এখনো পর্যন্ত। মায়ের হাতে টাকা তুলে দিলেও ওইভাবে কখনো কোনো কিছু উপহার দেওয়া হয়নি। দিবি দিবি করেও দেওয়া হয়ে ওঠে না। আজ একটা সুযোগ হয়েছে, এই সুযোগ মিস করা যাবে না। সেলসম্যান সবগুলো প্যাক করে দিলে টাকা পরিশোধ করে দোকান থেকে বেরিয়ে পড়ল ওরা গহনা কেনার উদ্দেশ্যে। স্বর্ণপট্টিতে গিয়ে প্রয়োজনীয় গহনা কিনে আরও কয়েক দোকান ঘুরে দুইটা পিওর সুতি থ্রি পিস আর দুইটা হেভি এমব্রয়ডারির সালোয়ার কামিজ নিল সাফওয়ান। সবগুলো নিজের পছন্দে কিনলো। তারপর সিট কাপড়ের দোকান থেকে কিনলো কয়েকটা সুতি ব্লাউজ আর পেটিকোটের পিস। আরও কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনে দুই ভাই ফিরে আসলো বাড়িতে। এসে মায়ের কাছে মেরুন রঙা শাড়িটা আর গহনাগুলো দিয়ে ব্লাউজটা সন্ধ্যার ভেতরেই বানিয়ে ফেলতে বলল। অন্যান্য প্রয়োজনীয় জিনিসগুলো রুনিয়ার হাতে ধরিয়ে দিল, আর এরপর মায়ের জন্য কেনা শাড়িটাও দিল মায়ের হাতে দিয়ে বলল, এইটা তোমার জন্য মা, এটা পরে আজ বাবাকে চমকে দিও। রুনিয়া সাফনের কথা শুনে লজ্জা পেয়ে হেসে উঠল। শাড়িটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখল, মুখে হাসি ধরছে না তার। ছেলের থেকে উপহার পেয়ে প্রচণ্ড খুশি হয়েছেন তিনি। মুখ দেখেই বোঝা যাচ্ছে শাড়িটা খুব মনে ধরেছে রুনিয়ার। মাকে এইভাবে কিশোরী মেয়েদের মতো লজ্জা পেতে দেখে আর হাসতে দেখে সাফওয়ান খুশি হলো খুব। দুই হাতে মায়ের মুখটা ধরে একটা ডলা দিয়ে নিজের রুমের উদ্দেশ্যে চলে গেল ও। ছেলের থেকে এমন অনাকাঙ্ক্ষিত উপহার আর আদর পেয়ে রুনিয়ার চোখের কোণে
খুশির কান্না জমল। সাফনের মুখের এই তৃপ্তি হাসিটা উনি দেখেননি কতকাল। উনি ভাবেননি কখনো রুমিকে ছেলের বউ করার কথা, অথচ তার ছেলের খুশি সারাটা সময় তার আশেপাশেই ছিল। আনমনে হাসলেন রুনিয়া। ছেলের এমন খুশি খুশি চেহারা দেখে তার আর ইস্তিয়াকের বিয়ের প্রথম দিনগুলোর কথা মনে পড়ল রুনিয়ার। লাজুক লতার মতো হেসে নিজের আর রুমেশার শাড়ি আর অন্যান্য জিনিসপত্রগুলো নিয়ে নিজের রুমের দিকে এগোলেন। ইস্তিয়াক রুমে নেই, অফিসে গেছেন, আসবেন খানিক পরে। রুমেশার শাড়িটার ব্লাউজটা বানানোর জন্য রুমের বেলকনিতে রাখা পা চালিত সেলাই মেশিনটা রেডি করতে লাগলেন। নিজের জামা কাপড়, ব্লাউজ, পেটিকোট সব নিজে নিজে বানানোর জন্য মেশিনটা কিনেছিলেন। সেলাই মেশিনটা বেলকনিতে রেখেছেন, কারণ বাড়ির ভেতর দিকে নিলে শব্দ সবার অনেক অসুবিধা হয়। তাছাড়া সাফিন পড়াশোনা করে সারাদিন বলতে গেলে, তাই এক কোণেই নিয়ে এসেছেন যেন কারোর কোনো অসুবিধা না হয়। সেলাই মেশিনটা ঠিকঠাক করে রুমেশের রুমে গেলেন তিনি। রুমেশের শরীরে মাপটা নিতে হবে কোনোভাবে, ওকে কিছুই বুঝতে না দিয়ে। রুমেশা শ্যাম্পু করেছে আজ। লম্বা চুলগুলো শ্যাম্পু করার দিনে শুকাতে সময় লাগে অনেক। চুল শুকাতে জানালাটা খুলে জানালার দিকে পেছন ফিরে বসে বসে ফোন চাপছে ও। রুনিয়া এলেন এমন সময়ে, হাতে ওনার পরিমাপের ফিতা। এসে বললেন উঠে দাঁড়াতে।